ওয়েলকাম টু মাই মাইন্ড সিটি। খুব শীঘ্রতা তোমার সাথে দেখা হবে সেই চিরচেনা রক্তের স্রোতে ঘেরা রাস্তাটায়। ইউ আর মেয়তফুল ডেভিল। রাত তখন ৩টার কাঁটায় ছুঁই ছুঁই। গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে পরিবেশ জুড়ে। চারিদিকে নিস্তব্ধতায় ছেয়ে গেছে। কোথাও কুকুরের ডাক শোনা যাচ্ছে, আবার কোথাও ঝিরি পোকার ডাকও শোনা যাচ্ছে। সিয়াম নামের ছেলেটা এই বৃষ্টি পড়ে রাতে ভাঙ্গা বাড়িটার সামনে দাঁড়িয়ে আছে। পুলিশ হেডকোয়ার্টারে কল দেয়। প্রথমবার কলটা কেটে যায়, আবারও কল দেয় সেই নাম্বারটাতে। বেশ কিছুক্ষণ রিং হওয়ার পর কলটা ধরে কেউ। হাবিলদার রমিজ নাক ডেকে ঘুমাচ্ছিল। ল্যান্ডফোনের শব্দে ধরফড়িয়ে উঠে যান তিনি। ধীর পায়ে ল্যান্ডফোনটার দিকে এগিয়ে যান। ল্যান্ডফোনটা কারে নিয়ে বলে ওঠেন, কে? সিয়াম ওপাশ থেকে নিজের স্বরটা খানিকটা মোটা করে বললেন, জি স্যার, আমি রহিম কইতাছি। হাবিলদার রমিজ খানিকটা বিরক্ত হন। এত রাতে ফোন দিয়ে আরামের ঘুমটা হারাম করে দিল। বেশ রেগে গেলেন কল করা ব্যক্তির উপর। রাগান্বিত কণ্ঠেই বললেন, হ্যাঁ বলো, শুনছি। এত রাতে কল কেন দিলে? এমনি মাথাটা বেশ খারাপ, কোনো সমস্যা হয়েছে? তাড়াতাড়ি বলো। ওপাশে সিয়াম মুচকি হাসল। আজকালকার পুলিশগুলো এইরকমই, নিজের কাজে বেশ ব্যস্ত হয়ে পড়ে। তারা কেবল নিজের স্বার্থটাই বোঝে। তাদের কয়েকটা টাকা ঘুষ দিলেই হয়ে যায়। মাত্র কয়েকটা টাকার কাছে নিজেকে বেছে দেয় তারা। সিয়াম আবারও মুচকি হাসল। নিজের কণ্ঠটা আরও মোটা করে ভয় মিশ্রিত কণ্ঠেই বলল, স্যার, বিজয় সরণির পশ্চিম দিকে যে রোডটা গেছে না, ওহান দিয়া কিছুটা দূরে একটা বাঙ্গা বাড়ি আছে। বেশ কয়েক বছর হয় বাড়িটাতে কেউ থাকে না। বাড়িটার মধ্যে রোজ আমি মদ খাই। রোজকার মতো আজকেও আইছিলাম, কিন্তু স্যার এখানে আইসা দেখলাম অনেকগুলো লাশ। স্যার, ভীষণ ভয় লাগতেছে আমার, আপনারা আহেন। হাবিলদার রমিজ বেশ অবাক হলেন। এত রাতে তাও আবার কোন? মনে মনে বলে উঠে, লোকটা মজা করছে না তো? আবারও ভাবলেন হয়তো সত্যি বলছে। শান্ত কণ্ঠেই বললেন, দেখো, মজা করবা না একদম, ডান্ডা দিয়ে ঠান্ডা করে দেব। স্যার, হাসা কইতাছি, আমার মার কসম। আচ্ছা তুমি ওখানে দাঁড়াও, আমরা আছি। যে তাড়াতাড়ি আহেন, আমার ভীষণ ভয় করতেছে। আচ্ছা আছি। শ্যাম কল কেটে দিয়ে উচ্চস্বরে হাসতে লাগলো। চিরপরিচিত নাম্বারটায় কল দিয়ে বলল, ভাইয়া, কাজ হয়ে গেছে। ওপাশ থেকে কি বলল সে আদৌ কেউ জানে না। কলটা কেটে মোবাইল থেকে পুলিশকে কল দেওয়ার সিমটা ভেঙে ফেলল সে। বেশ কিছুটা সামনে একটা বাইক রাখা আছে। ধীর পায়ে হেঁটে বাইকটা সামনে গিয়ে বসলো সে। একটা সিগারেট জ্বালালো, কয়েকটা টান দিয়ে সিগারেটটা ফেলে দেয়। বাইকের স্পিড টুরে দ্রুত গতিতে চলে যায় সে নিজ গন্তব্যে। হাবিলদার রমিজ কয়েকটা পুলিশ নিয়ে আসলেন ভাঙ্গা বাড়িটার সামনে, কিন্তু কাউকে দেখতে পেলেন না। ভাঙ্গা বাড়িটার দিকে চোখ যায় তার। দেখেন সেখানে বাতি জ্বলছে। ভাবেন হয়তো সেখানে আছে লোকটা। কল দেওয়ার নাম্বারটাতে কল দিলেন তিনি, কিন্তু নাম্বারটা বন্ধ। গাড়ি থেকে নেমে যান তিনি, সাথে কয়েকটা পুলিশ। ধীর পায়ে হেঁটে যান বাড়ির দিকে। বাতি জ্বলা ঘরটার দিকে যান তিনি। দরজার কাছাকাছি গিয়ে মদের গন্ধ পান তিনি। ধীর পায়ে রুমটার ভিতরে ঢুকলেন তিনি। মদের গন্ধের সাথে বেশ বিদঘুটে একটা গন্ধ নাকে এলো তার। নিচে তাকালেন তিনি। মনে মনে বলে উঠলেন, লোকটা তাহলে সত্যি বলেছে, কিন্তু লোকটা কোথায়? নিচে দেখতে পান অনেকগুলো লাশ, কারো কপাল ফুটো চিহ্ন বা কারো বুকে, সবাই মৃত। কিছুটার সামনে হেঁটে গেলেন, কিছুটার সামনে এগিয়ে গেলেন তিনি। কিছু একটার সাথে লেগে পড়ে যাচ্ছিলেন। পাতে তরল কিছু লাগার অনুভব হওয়ার কারণে নিচে তাকালেন তিনি। পায়ের কিছুটার সামনে একটা মাথা দেখতে পান। আটকে উঠলেন হাবিলদার রমিজ। কেমন যেন হা হয়ে আছে মুখটা। কি মনে করে উপরে তাকালেন তিনি। দেখেন সিলিং ফ্যানের সাথে কেউ বাঁধা আছে। হাতটা উপরে দিয়ে দড়ি দিয়ে টাঙানো হয়েছে তাকে। দেখতে বেশ ভয়ঙ্কর লাগছে টাঙানো দেহটা, যার দেহ থেকে মাথাটা আলাদা করে রাখা হয়েছে। কয়েকজন পুলিশের সাহায্য নিয়ে মৃতদেহটাকে নামানো হলো। প্যান্টের পকেট থেকে মোবাইলটা বের করে শাহিদ সাহেবকে কল দিলেন তিনি। বেশ কয়েকবার কল দিলেন তিনি। বেশ কিছুক্ষণ পর রিং হওয়ার কেটে যায়। শাহিদ সাহেব কিছুক্ষণ হলো ঘুমিয়েছেন। শোয়া মাত্রই বেশ ঘুম ধরেছে চোখে। গভীর ঘুমে আচ্ছন্ন তিনি। অনবরত মোবাইল ফোনটা বেজেই চলছে। হঠাৎ ঘুম ছুটে গেল। দেখলো হাবিলদার রমিজ কল করেছে। প্রায় 7-8টা হবে। তিনি নিজেই কল দিলেন হাবিলদার রমিজকে। প্রথমবারের কলটা রিসিভ করলো হাবিলদার রমিজ। শান্ত কণ্ঠে বললেন, কি হয়েছে রমেশ, এত রাতে কল দিলে যে? কিছু হয়েছে?
ওপাশ থেকে কি বলা হলো শোনা যায়নি। শাহিদ সাহেব কেবল তাড়াহুড়ো করেই বললেন, আমি এক্ষুনি আসছি, তোমরা ওখানে থাকো, কাউকে ঢুকতে দিও না। শাহিদ সাহেব দ্রুত একটা শার্ট আর একটা প্যান্ট পরে বেরিয়ে গেলেন কাঙ্ক্ষিত গন্তব্যে। বেশ দ্রুত ভাঙ্গা বাড়িটার সামনে এসে দাঁড়ালেন তিনি। হাবিলদার রমিজ বাহিরে দাঁড়িয়ে আছে শাহিদ সাহেবের অপেক্ষায়। শাহিদ সাহেব বেশ দ্রুত গাড়ি থেকে নেমে রমিজের দিকে এগিয়ে গেলেন। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি হয়েছে এখানে? তখন কি যেন বলছিলেন, খুন নাকি কি হয়েছে? স্যার ওই ভাঙ্গা বাড়িটার ভিতরে প্রায় 20-30 জনের মৃতদেহ আছে, সবাইকে খুন করা হয়েছে স্যার। একটা লোক আমাকে কল করে বলল এখানে খুন হয়েছে, আমরাও এসে যাই, কিন্তু স্যার এখানে এসে লোকটাকে খুঁজে পাচ্ছি না। কল দিয়েছিলাম কিন্তু স্যার ফোনটা বন্ধ ব্যাটার, তারপর আপনাকে কল দিলাম। ও চলো বাড়িটার ভিতরে যাই। জি স্যার চলেন। শাহিদ সাহেব বেশ জোরেই হেঁটে বাড়িটার দিকে এগিয়ে গেলেন তিনি। বেশ ভাঙ্গা বাড়িটা। ধীর পায়ে হেঁটে গেলেন তিনি রুমটার দিকে। শার্ট হোয়াইটের হলদেটে আলোর বাতিটা জ্বলজ্বল করছে। ধীর পায়ে রুমটায় প্রবেশ করলেন। চারিদিকে কেমন যেন বিদঘুটে একটা গন্ধ ভেসে আসছে। রুমটায় প্রবেশ করা মাত্রই গায়ের লোমগুলো কেমন যেন দাঁড়িয়ে যায় তার। চারিদিকে লাশের মেলা বসেছে যেন। অন্তর লাশটার দিকে তাকিয়ে বেশ ভয় পান। কি হিংস্রভাবেই না খুন করা হয়েছে। মাথাটা দেহ থেকে একদম আলাদা। অন্তর লাশটার দিকে এগিয়ে গেলেন তিনি। দেহে ক্ষতের চিহ্ন নেই, কেবল কপালের ঠিক মাঝ বরাবর একটা ফুটো চিহ্ন। অন্তর গায়ে থাকা হাফ হাতার শার্টের সামনে পকেটে কাগজ জাতীয় কিছু একটা হাতে নেন। দেখেন একটা কাগজ, সেটা খুলে ভিতরে কি লেখা আছে তা দেখতে থাকেন। লাল কালি দিয়ে কী যেন লেখা আছে, ঠিক বুঝে উঠতে পারছে না। পকেট থেকে -4.2 পাওয়ারের চশমাটা নিয়ে চোখে দিলেন। এখন দেখতে পাচ্ছেন স্পষ্ট করে। কাগজটার দিকে পূর্ণ দৃষ্টিতে তাকালেন। কী যেন লেখা আছে অস্পষ্টভাবে। গুড়ি গুড়ি বৃষ্টি, সাথে নিস্তব্ধ পরিবেশ। বৃষ্টির পানির সাথে মিশে একাকার হয়ে যাবে কতগুলো লাশের নিকৃষ্ট রক্ত। শেয়াল আর কুকুরগুলো তাদের হিংস্রতার প্রকাশ করার লক্ষ্যে অগ্রগামী হবে। ব্রিজটার রাস্তায় পড়ে থাকবে কয়েকটা লাশের সমাহার। কেউ একজন বসে বসে নিকোটিনের বিষাক্ত ধোঁয়াগুলো ছেড়ে দেবে অপ্রকাশিত ওই কালো রাতের আধারে। গভীর রাতে শিয়াল আর কুকুরগুলো টেনে নিয়ে যাবে এক একটা লাশ, খুবলে খুবলে খাবে তাদের অস্তিত্ব। সে সুসময়ের অপেক্ষায় আছে কেউ একজন, তুমি থেকো। বাইরে এতক্ষণ গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছিল, এখন বেশ জোরেই পড়ছে। শাহিদ সাহেব ভাঙ্গা বাড়িটা থেকে বের হয়ে এদিক ওদিক তাকালেন। কাউকে দেখতে পেলেন না। হাবিলদার রমিজ বাইরে এসে বের হলেন। হাবিলদার রমিজের দিকে ফিরে তাকালেন, শান্ত কণ্ঠে বললেন, রমিজ, তোমাকে কে কল করে বলে এখানে খুন হয়েছে? রহিম নামের একটা লোক আমাকে বলছে সে নাকি এখানে এসে প্রতিদিন মদ খায়, রোজ দিনের মতো আজকেও আসছিল। সে এসে দেখে এখানে লাশ পড়ে রয়েছে, কিন্তু স্যার একটা কথা মাথায় ঢুকছে না আমার। আসার পর এখানে কাউকে পাইনি স্যার, লোকটা গেল কই? তোমাকে যে নাম্বারটা থেকে কল দিয়েছে সে নাম্বারটাই কল দাও। স্যার দিচ্ছি, কিন্তু বদ্ধ। শাহিদ সাহেবের সন্দেহটা ঠিক হলো। মনে মনে বেশ কিছু বিষয় নিয়ে ভাবতেন। অর্থাৎ যে নাম্বারটা থেকে খুনের কথা বলা হয়েছে আর মোবাইল নাম্বারটা আর সেই আসল খুনি। তাহলে কি দাঁড়াইলো? খুনি নিজেই কল করে বলে এখানে খুন হয়েছে। বেশ চালাক খুনি, একদম ঠান্ডা মাথায় প্ল্যান করা হয়েছে। আবার মনে করেন হয়তো বা খুনি সেই লোকটাকেই মেরে ফেলেছে। রমিজ, তোমাকে যে নাম্বারটা থেকে কল দিয়েছিল সেই নাম্বারটা ট্যাগ করো। জি আচ্ছা স্যার। আর রমিজ, সব লাশ পোস্টমর্টম করার জন্য পাঠিয়ে দাও। ওই রুমটার ভেতরে যাও, পা সব সংগ্রহ করে ফরেন্সিক ল্যাবে পাঠিয়ে দাও। জি স্যার। বৃষ্টির গতি এখন খানিকটা কমেছে। চারিদিকে ঝিঝি পোকার ডাক শোনা যাচ্ছে, সাথে বেশ জোরে ব্যাঙের আওয়াজও আসছে। সাদিক এদিক ওদিক তাকালো। দূরে ল্যাম্পপোস্টের আলোয় স্পষ্ট দেখা যাচ্ছে কয়েকটা গাড়ির চাকার ছাপ। সেদিকে এগিয়ে গেলেন তিনি। ছাপটার দিকে তীক্ষ্ণ চোখে তাকালেন। আজকের ছাপ মাত্র কয়েক ঘন্টা হলো। শাহিদ সাহেব কি মনে করে মুচকি হাসলেন। চাকার ছাপ দেখে বোঝা যাচ্ছে দামি গাড়ির চাকার ছাপ, হয়তো মার্সিডিজ বেঞ্জ বা ফেরাপি। আর কিছু ভাবেন না তিনি। পকেট থেকে একটা সিগারেট নিয়ে জ্বালালেন। গাড়ির ডিগির উপর হেলান দিয়ে দাঁড়ালেন তিনি। সিগারেটটা একসাথে কয়েকটা টান দিয়ে ফেলে দিলেন। মাথার ভিতরে অনেক কিছুই ঘুরপাক খাচ্ছে। এই খুনটার সাথে অনেকগুলো প্রায় মিল আছে। পরক্ষণে মনে পড়ল মন্ত্রী সাহেবের খুনটারও বেশ মিল রয়েছে। তাহলে দুটি খুনেই একজনই করেছে। কি চাই সে? মাথায় কিছু আসছে না।
ফরেনসিক রিপোর্টের জন্য অপেক্ষা করতে হবে। তারপর জানা যাবে সবগুলো খুন একজনে করেছে নাকি। আর কিছু না ভেবে রমেশকে সব প্রমাণ সংগ্রহ করতে বললেন, যেন একটা প্রমাণ ফেলে আসা না যায়। বাসায় চলে যান তিনি। নীল আজ বেশ তাড়াতাড়ি ভার্সিটিতে এসেছে। নীরা আর নীলা কেউ এখনও আসেনি। বকুলতলায় গিয়ে বসে আছে সে। ব্যাগের মধ্যে থাকা ইংরাজি নভেলটা হাতে নিয়ে পড়তে শুরু করলেন। মাত্র কয়েকটা পৃষ্ঠা পড়েছে। ইতিমধ্যে নীরা এসেই পড়েছে। ধূপ করে বসে পড়ে নীলের সামনে। নীল পাশ ফিরে তাকালো, দেখে নীরা এসেছে। নীরার দিকে তাকিয়ে আবারও বই পড়ায় মনোযোগ দিল। নীরা কিছুক্ষণ চুপ থেকেই হঠাৎ বলল, কেমন আছো? নীল বইয়ের দিকে তাকিয়েই বলল, জি ভালো, আপনি? আমি ভালো থাকি কিভাবে বলো? এক ছেলে মন নিয়ে পালিয়ে গেছে। ওরে যদি সামনে পাই গুনি গুনি 10টা টাইট কিস দিব। কেমন হবে বলো তো? নীল কেসে উঠল। তাকে যে বলেছে এটা সে নিশ্চিত। আর চোখে তাকালো সে নীরার দিকে। দেখে নীরার মুখে দুষ্টুমি হাসি মিটমিট করে হাসছে। নীল সেই হাসিটার দিকে তাকিয়ে থাকে অবাক চোখে। নীলেই প্রথম নীরার হাসি দেখল। সামনে গজাদারটা কি অবলীলায় মূর্তিমান হয়ে হাসিটাকে আবারও মোহনীয়ময় করছে। নীল একদিনে তাকিয়ে থাকে নীরার মুখের দিকে। নীরা খেয়াল করে নীল তার দিকেই তাকিয়ে আছে। এই প্রথম নীল তার দিকে তাকিয়ে আছে অনেকক্ষণ ধরে। নীরার বেশ লজ্জা পায় নীলের এমন চাহনিতে। হুট করে নীলা এসে নীলের অন্য পাশে বসে পড়ে। নীলা একবার নীলের দিকে তাকায়, আরেকবার নীরার দিকে তাকায়। দেখে দুজন দুজনের দিকেই তাকিয়ে আছে। নীলা বেশ কয়েকবার ডাকে, কিন্তু কারো কোনো সারা শব্দ নেই। নীরা এবার বেশ বিরক্ত হন, বেশ জোরেই বলল, এই তোমরা আমাকে ফেলে প্রেম কেন করছো? হুম হুম যাও, তোমাদের সাথেই কথাই নেই। তোমরা আমাকে ফেলে প্রেম করছো? নীলা মুখ ফুলিয়ে অন্যদিকে ঘুরে বসে। তার মনে বেশ রাগ অভিমান জমেছে। নীল কারো ডাকে হকচকিয়ে ওঠে। বুঝতে পারলো এতক্ষণ ঘরের মধ্যে ছিল সে। মাথা নিচু করে নেয়। নীরা বেশ লজ্জা পায় নীলের এরূপ আচরণে। নীলের দিকে আর চোখে তাকায়। দেখে নীল মাথা নিচু করে বসে আছে। নীরা মুচকি হাসলো। নীলার দিকে তাকায় সে। দেখে নীলা অন্যদিকে ফিরে আসে। নীলা বেশ দ্রুত পায়ে নীলার পাশে গিয়ে বসলো। নীরা দেখে নীলা অন্য পাশে মুখ ঘুরিয়ে নেয়। নীরা নীলার মাথাটা ধরে নিচের দিকে ঘোরায়। নীলা মাথা নিচু করে নেয়। নীরা বেশ বুঝতে পারে নীলা রাগ করেছে। মুচকি হাসে সে। আমার নীলু কি রাগ করেছে আমার উপর? হুম। নীলা চুপ করে থাকে। একবার আর চোখে তাকায় নীরার দিকে, আর একবার তাকায় নীলের দিকে। নীলা মাথা নিচু করে বসে আছে। এই নীলু কথা বলো, কি হয়েছে? রাগ করছিস আমার উপর? হুম, আমি তো তোমার ওপর রাগ করব না। ও আচ্ছা, কাছে আয়, তোর সাথেই কথা আছে। নীলা সরে বসে। নীরা নীলার কানে কানে কি যেন বলে। নীরার মুখে দুষ্টমির হাসি ফুটে ওঠে। নীরার দিকে তাকিয়ে চোখ টিপ দেয়। নীরা প্রতি উত্তরে মুচকে হাসে। নীল এদিক ওদিক তাকিয়ে উঠে দাঁড়ায়। বেশ লজ্জা লাগছে তার। যখনই পালাতে যাবে তখনই হাত ধরে ফেলে। তুমি কই যাও চান্দু? তোমার সাথে তো বোঝাপড়া আছে। এই তো ক্লাসের দিকে যাই, ক্লাস করার পর না হয় কথা বলবো, এখন আয়। না, আগে আমার ভাগটা আমাকে দিয়ে যাও, তারপর যেখানে ইচ্ছে সেখানে যাও, আমি কিচ্ছু বলবো না। নীল করুণ দৃষ্টিতে নীরার দিকে তাকায়। নীরা নীলার দিকে তাকিয়ে চোখ টিপ দেয়। বোঝা যায় আজ তার রক্ষে নেই। এদিক ওদিক তাকালো সে। বিশেষ কিছু লাভ হলো না। একটা ছেলে মেয়ে নেই যে তাকে সাহায্য করবে। নীল এবার নীলার দিকে তাকায়, আরেকবার নীলার দিকে তাকায়। দুজনের মুখে হাসি ভরা। খেয়াল করে নীলার হাতে বাঁধনটা হালকা নরম হয়েছে। এই সুযোগে ভো দৌড় দেয় সে। নীলা নীলের দিকে ফিরে দেখে সেখানে নীল নেই। নীরার দিকে তাকায় সে। আপু কই গেল ও? মনে হয় পালিয়েছে। ও আচ্ছা আপু, একটা কথা বলো তো, কি দেখেছিলে এমন করে যে আমি জোরে জোরে ডাকার পরও শুনতে পেলে না? জানি না রে, একটা গড়ির মধ্যেই ছিলাম। হঠাৎ দুজনে হেসে ওঠে। বেশ শব্দ করে হাসছে দুজন, যাকে বলে অট্ট হাসি। ভার্সিটির সেরা দুই সুন্দরী এমন করে হাসছে দেখে সবাই সেদিকে তাকিয়ে আছে। নীল বেশ কিছু দূরে এসে কাত হয়ে দাঁড়ায়। বেশ জোরে দৌড়ে আসায় হাঁপিয়েছে একদম। জোরে জোরে কয়েকটা শ্বাস নেয় সে। কিছুক্ষণ পর শান্ত হলে ক্লাসরুমের দিকে পা বাড়ায়। মাথা নিচু করে গুনগুন করে গান গাইতে গাইতে হাসছে সে। পুলিশের গাড়ির
হুসাইলে আওয়াজ শুনে ভার্সিটির গেটের দিকে তাকালো সে। দেখে দুইটা পুলিশের গাড়ি গেট দিয়ে প্রবেশ করছে। গাড়িগুলো তাকে পেরিয়ে নীলাদের দিকে এগিয়ে যায়। নীল কি হয়েছে তা দেখার জন্য পিছু পিছু যায়। গাড়ি দুটি নীলাদের সামনে এসে থামে। প্রথমে থাকা গাড়িটা থেকে পুলিশের পোশাকে একটা লোক নেমে আসে। লোকটাকে বেশ ভালো করে চেনে। লোকটি নীলাদের দিকে তাকিয়ে মুচকি হাসলো। নীলও হাসলো লোকটাকে দেখে। লোকটা নীলার সামনে এগিয়ে দাঁড়ালো, হাসি মুখে বলল, মামুনি, তোমাকে দেখতে এলাম। কোনো সমস্যা হচ্ছে না তো? না বাবা, হলে তোমাকে বলবো। যাবে আমার সাথে? না বাবা, আরও একটা ক্লাস আছে, সেটা করে চলে যাব। তুমি চলে যাও। এরা কারা? ও হ্যাঁ বাবা, তোমাকে তো পরিচয় করিয়ে দেইনি। এ হলো নীরা, আর ছেলেটা হলো নীল, আর ইনি হলেন আমার বাবা শাহিদ চৌধুরী। কেমন আছো তোমরা? তোমাদের কথা নীলা সবসময় বলে। জি আঙ্কেল, ভালো। আপনি? ভালো। নীলা, এদিকে আয় তো, তোর সাথে কথা আছে। লীলা আর শাহিদ সাহেব কিছুটা সামনে এগিয়ে দাঁড়ালো। একটা গাছের নিচে দাঁড়ালো তারা। শাহিদ কোনো ভনিতা ছাড়াই বলল, তোর কাছ কত দূর? অনেকটা এগিয়ে। তারা দুজনে জানে না আমি পুলিশ অফিসার। কিন্তু বাবা, তোমার কথা মতো তোমার সে রাফিয়ানকে তো পাচ্ছি না। কোথায় সে? আমি যতটুকু জানি সে তোদের ভার্সিটিতে পড়ে। জানিস হৃদয় আর শিয়াবকে কে মেরেছে? ওই রাফিয়ানি। সাবধানে কাজটা করবি, যেন তোকে কেউ না চিনে। হ্যাঁ বাবা, একটা কথা আছে তোমার সাথে। ওই যে ছেলেটারে দেখছো, সেই ছেলেটাকে আমার ভীষণ পছন্দ। ধরতে পারো ভালোবাসি। আপুটাও ওকে ভালোবাসে। আমি ওকে বিয়ে করতে চাই। কি বলিস? দেখতে একদম নাদান মার্কা। এই ছেলেটাকে তুই ভালোবাসিস, আবার বিয়েও করবি বলছিস? লীলা বেশ রেগে বলে, বাবা, তোমাকে আমার পছন্দটা বললাম, আর তুমি আমার সাথে মজা করছো। যাও, তোমার সাথে কথাই নাই। শাহিদ সাহেব মুচকি হেসে মেয়েকে কাছে টেনে বলে, আর বাবা, রেগে যাচ্ছিস কেন? আমি তো মজা করছিলাম। আচ্ছা যা, মেনে নিলাম। ইয়াহু, থ্যাঙ্কস বাবা, থ্যাঙ্কস। পাগলি মেয়ে, চল। ওরা আবার কিনা কি ভাববে? নীলা আর তার বাবা মানে শাহিদ সাহেব নীলাদের সামনে এসে দাঁড়ালেন। নীলের দিকে তীক্ষ্ণ চোখে তাকালেন। ছেলেটার মুখে অসম্ভব মায়া রয়েছে। অতঃপর চলে গেলেন তিনি। নীল নীলার দিকে তাকায়। নীলকে ইশারায় কাছে ডাকে নীলা। নীল ভয়াতক চোখে তাকায়। ধীর পায়ে হেঁটে আসে, কাঁপা কাঁপা কণ্ঠে বলে, আপনার বাবা পুলিশ? কেন? আপু, আমাকে মাফ করে দেন। আমি আর জীবনেও কোনো মেয়ের সাথে কথা বলবো না। এইবারের মতো মাফ করে দেন। এই, আমি তোমার কোন কালের বোন লাগি? আরেকবার আপু বললে বাবাকে বলে তোমাকে থানায় ভরে দিব, বুঝা গেছে? আচ্ছা, আর ডাকবো না আপু। আপু প্লিজ, আপনার বাবাকে বলবেন না। আবার আপু? সরি, আর হবে না। এই যে কানে ধরছি, আর ডাকবো না। নীলকে দেখে বেশ হাসি পায় নীলার। ভয়ে ঘেমে একাকার। মনে মনে বলল, ছেলেটা অনেক ভীতু, কি সহজ সরল কথা বলে। নীলকে কাছে আসতে বলে নীলা। নীল তার কাছে আসলে খপ করে নীলের হাত ধরে ফেলে। নীল এবার বেশ ভয় পায়। তাকে কি পুলিশে দিয়ে দিবে? সে তো তাকে আর আপু ডাকেনি। তাহলে মুচকি হেসে বলে, এখন আমাদের পাওনাটুকু দিয়ে দাও। আপনাদের আবার কিসের পাওনা? ওই যে সকালের। এখন সবার সামনে আমাদের কিস করতে হবে। কি? এই না প্লিজ, অন্য কিছু করতে বলেন। এটা পারবো না। আপু, কি শাস্তি দেওয়া যায় বলো তো? নীলা কি যেন ভাবলো। মাথায় একটা দুষ্টু বুদ্ধি এলো। নীলকে বলল, ওকে কিস করতেই হবে না, সবার সামনেই আমাদের প্রপোজ করতে হবে। অন্য কিছু বলেন। এটাও পারবো না। শালা। এইটাই ঠিক আছে, আর কিছু হবে না। এটাই ফাইনাল। আপু, তুমি শক্ত করে হাতটা ধরো তো, আমি লোকজন ডাকি। ভার্সিটির সব ছেলে মেয়ে নীলকে ঘিরে ধরে। নীলার সবাইকে ডেকে আনে ফারিয়ার সাহায্যে। অনেকে অনেক কিছু ভাবছে। হয়তো ছেলেটাকে রেগ দিচ্ছে মেয়ে দুটি। সবাই তাকিয়ে আছে তাদের দিকে। নীল সবার দিকে তাকায়, হেদিক ওদিক তাকাতে থাকলো। কি হলো, প্রপোজ করো। সুন্দর করে না করলে কিন্তু কি করতে পারি সেটা তো জানো। নীল করুণ দৃষ্টিতে তাকালো সবার দিকে। কেউ পাত্তা দিল না তাকে। সবাই মজা নিতে ব্যস্ত। তারপর
নীল কি করবে ভেবে পায় না। এদিক ওদিক তাকিয়ে যখন সাহায্য করার মতো কাউকে পায় না তখন মাথা নিচু করে নেয়। যদি জানতো ভার্সিটি এসে এরকম ফেসাদে পড়বে তাহলে কখনোই আসতো না। ভার্সিটির সব ছেলে মেয়ে তাকে ঘিরে ধরেছে চারিদিক থেকে, কোথাও পালানোর সুযোগ নেই। নীলারা মনে মনে বেশ খুশি, সাথে বেশ হাসিও পাচ্ছে নীলের ইনোসেন্ট মার্কা চেহারা দেখে। তারপরেও গম্ভীর গলায় বলল, কি হলো, পুলিশকে কল দিব নাকি? হুম হুম, এই না না প্লিজ, করছি তো। তাড়াতাড়ি শুরু করো। নীল মনে মনে হাসে। তার নাম শুনলেই পুলিশ এমনি এমনি ধরে পালাবে, আর তাকে কি না এই মেয়েটা পুলিশের ভয় দেখাচ্ছে। হঠাৎ তার মুখে মুচকি হাসির আভা ফুটে ওঠে। নীল হাঁটু গেড়ে বসে। কোথা থেকে একটা পিচ্ছি ছেলে এসে নীলের হাতে রক্তজবা ফুল গুঁজে দেয়। গলাটা হালকা পরিষ্কার করে তাদের দুজনের দিকে চোখ বড় বড় করে রেখে বলল, ভালোবাসা শব্দটার মানে আমি জানি না। বলতে পারো ভালোবাসা কি, সেটাও আমি জানি না। এই যে রক্তজবা ফুল দেখেছ, এই ফুলটার কোনো সুবাস নেই। লাল গোলাপের মতো নেই কোনো গন্ধ, নেই কোনো মর্যাদা। তবুও দেখো ফুলটা কি সুন্দর, কি মোহিতময়। ফুলটার যেমন সুবাস, গন্ধ নেই, ঠিক তেমনই আমার কাছে ভালোবাসার কোনো মানে নেই। অকারণেই ভালোবাসি, হয়তো অকারণেই ভালোবাসি। হয়তো কোনো বর্ষার বৃষ্টিমুখর দিনে কালো মেঘে ছেয়ে থাকা আকাশটার পানে তাকিয়েছিলে। তোমার গায়ে লাল শাড়ি জড়ানো ছিল, হাতে লাল চুড়ি, কপালে লাল টিপ, আর পাশে আলতা, আর পায়ে আলতা। সেদিন বুকের হৃৎস্পন্দন এতই বেড়েছিল যে বুকের বাঁ পাশটায় মৃদু মিষ্টি ব্যথা অনুভব করেছিলাম। সেদিন কি হয়েছিল জানি না, কেবল এক দৃষ্টিতে তাকিয়েছিলাম, চোখ যেন ফেরাতেই ইচ্ছে করেনি। চারদিকে তখন ঝুমঝুম বৃষ্টি পড়ছিল। এখনও ভুলতে পারি না সেই মুহূর্ত। ওই দিন একসাথে দুটি মেয়ে আমার হৃদয়ে রক্তক্ষরণ করেছিল। তাদের আমি নিজের পছন্দের নামও দিয়েছি, জানো। একজনকে ডাকি শ্যামবতী, অন্যজনকে ডাকি মায়াবতী। তাদের কাছে কি আছে জানি না, কেবল মনে হয় তারা ছাড়া আমি একদমই নিঃস্ব। এই মেয়ে, তোমাদের বলছি, আমাকে কি ভালোবাসা শিখাবে? নীরায় নীলা চোখ বেয়ে মুক্তার দানার ন্যায় সাদা স্বচ্ছ জল গড়িয়ে পড়ল তুলতুলে মুখটা জুড়ে। দুজনেই একসাথে জোরে চিৎকার করে বলল, হ্যাঁ, ভালোবাসতে চাই তোমাকে আজীবন। তোমাকে চাই জ্যোৎস্না ভরা রাতে চাঁদের আলোয়, তোমার কাঁধে মাথা রেখে তারা গোনার সাথী হিসেবে। তোমাকে চাই প্রতি রাতে নিস্তব্ধ রাস্তায় হেঁটে যাওয়ার সঙ্গী হিসেবে। হুট করে নীরা আর নীলা দুজনেই বেশ দ্রুত গতিতে দৌড়ে এসে নীলের বুকে ঝাঁপিয়ে পড়ল। ভার্সিটির সকল ছেলে মেয়ে হাততালি দিতে থাকে। নীল চোখ বুজে নেয়। অন্যরকম একটা অনুভূতি হচ্ছে তার। নীরা আর নীলা দুজনে গুটিসুটি হয়ে নীলের বুকে আশ্রয় নেয়। নীল মুচকি হেসে নেয়, বেশ আস্তে করে বলল, পাবলিক কিন্তু চেয়ে আছে আমাদের দিকে, সবাই হাসাহাসি করছে। চলুন নিশুদের বাড়িতে যাই আজ। নীরা আর নীলা দুজনেই সরে দাঁড়ায় নীলের বুক থেকে। নীল আবারও মুচকি হাসল, নীরার দিকে তাকিয়ে বলল, ও না হয় একটু অবশ, আপনিও ওর সাথে অবশ হয়ে গেলেন। এরকম প্রপোজের জন্য একটু অবুঝ হওয়াই লাগে। চলুন যাওয়া যাক, নিশুকে দেখি না অনেক দিন হলো। এই, তুমি আপনি আপনি করছো কেন? হুম হুম, তুমি করে বলো। সরি, পারবো না, আপনি করেই ডাকি। পারতে তো তোমাকেই হবে, সেটা আজকেই। না হলে কিন্তু বাবাকে কল দিয়ে বলে দিব তুমি আমাকে ধমক দিচ্ছ। হুম, দাও, সমস্যা নাই। ওকে দিচ্ছি, দাঁড়াও। নীল কাকে যেন কল করে। ওপাশ থেকে কি বলা হয় শোনা যায়নি, কেবল সে বলেছে, বাবা, তোমাকে একটা ছেলের কথা বলেছিলাম না, ছেলেটা আমাকে আপনি আপনি করে বলে। ছেলেটাকে একটু থানায় নিয়ে যাও তো। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। কথা বলা শেষ হলে কি আমরা যেতে পারি? হুম, চলো। নীলা চলে যায়। নিশুদের বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়।
একটা সিএনজি ডেকে উঠে পড়ে। শাহিদ সাহেব অফিসে বসে আছেন। মাথার ভিতরে অনেক কিছু ঘুরপাক করছে। নীলার সাথে থাকা ছেলেটাকে তার বেশ চেনা চেনা লাগছে, কোথাও যেন দেখেছে সে। হাবিলদার রফিককে ডেকে নীলের ব্যাকগ্রাউন্ড বের করতে বলে। ফরেন্সিক ল্যাব থেকে ডক্টর মাহফুজ কল দেয় তার মোবাইলে। শাহিদ সাহেব কলটা রিসিভ করে কানে ধরেন। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার, আমার অফিসে আসতে পারবেন? আপনার জন্য বিরাট চমক আছে। জি আচ্ছা, আমি আসছি। শাহিদ সাহেব রফিককে নীলের ব্যাপারে খোঁজ নিতে বলে ডক্টর মাহমুদের চেম্বারে চলে যান। এসি রুমের মধ্যে বসে আছেন শাহিদ সাহেব। রুমটা বেশ গোছালো, চারিদিকে পারফিউমের গন্ধে মোমো করছে। বেশ পরিপাটি করে রুমটা গুছিয়ে রেখেছেন। একটা ছেলে এসে শাহিদ সাহেবের সামনে কফির মগ রেখে চলে যান। ডক্টর মাহমুদ কিছু ফাইল হাতে নিয়ে ঢোকেন। তারপর, এই শোনো না, প্রতিদিন ভালোবাসার নতুন নতুন গল্প পেতে ও শুনতে চাইলে আমাদের আলোর ডায়েরি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিও, কেমন? এসিযুক্ত রুমে এসে আছেন শাহিদ সাহেব ডক্টর মাহবুবের জন্য। কফির কাপে চুমুক দিয়ে রুমটায় চারপাশটা তাকালেন তিনি। কারো উপস্থিতি টের পেয়ে দরজার দিকে তাকালেন। দেখলেন ডক্টর মাহমুদ প্রবেশ করেছে, হাতে তার বেশ কয়েকটি ফাইল। শাহেদ সাহেবের দিকে তাকিয়ে মুচকি হাসলেন। ধীর পায়ে এগিয়ে যান, নির্দিষ্ট চেয়ারে গিয়ে বসলেন তিনি। শাহিদ সাহেবের দিকে পূর্ণ দৃষ্টিতে তাকালেন। শাহিদ সাহেবকে বেশ ভালো লাগে তার। লোকটার চালচলন, আচার ব্যবহার সব কিছুই মুগ্ধ হওয়ার মতো। শাহিদ সাহেব ক্ষীণ দৃষ্টিতে তাকালেন ডক্টর মাহমুবের দিকে। আসসালামু আলাইকুম ডাক্তার সাহেব, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালো। আপনি? জি ভালো। তা কি জন্য ডাক্তার হঠাৎ করে? ও হ্যাঁ, আপনার জন্য গুরুত্বপূর্ণ একটা তথ্য আছে। কি ইনফরমেশন? এতদিন যতগুলো খুন হয়েছে সব খুন একজনই করেছে, আর খুনগুলো করেছে একটা ছেলে, শুধু আরিফের খুনটা বাদে। কারণটা হলো খুনটা করেছে একটা মেয়ে। আপনি যেখানে যে সিগারেটের শেষ অংশগুলো পেয়েছেন সেগুলোতে প্রায় একটা ডিএনএ মিল পাওয়া গেছে। ও, তা ডিএনএটা কার? সেটা তো বলতে পারবো না। ও, ধন্যবাদ আপনাকে। সরি মিস্টার, ধন্যবাদ দিতে হবে না। আজ তাহলে আসি। শাহিদ সাহেব ফরেনসিক ল্যাব থেকে বের হয়ে যান। নিজের গাড়িতে গিয়ে বসে কাকে যেন কল করলেন। মোবাইলটা কানে ধরে বেশ সতর্কতার সাথেই বললেন, তোমার কাজ শুরু করে দাও। কেউ যেন বুঝতে না পারে তুমি পুলিশের লোক। আর হ্যাঁ, ও কিন্তু তোমার আশেপাশে আছে, নিজেকে রহস্যের মধ্যে ঢেকে রেখেছে। তার সাথে মেশার চেষ্টা করো, তুমি কি সেটা যেন জানতে না পারে। সাবধানে থাকবে, ও কিন্তু খুব ডেঞ্জারাস। ওপাশ থেকে কি বলা হলো তিনি বাদে কেউ শুনতে পাননি। কলটা কেটে দিয়ে মুচকি হাসতে লাগলেন তিনি। মনে মনে অনেক কিছুই ভেবে চলেছেন তিনি। হাবিলদার রমিজ বেশ অবাক হয়, কারণ শাহিদ সাহেব এমনি এমনি হাসে না, কারণ তো কিছু একটা আছে। কিন্তু কি সেটা? শাহিদ সাহেব দেখলেন হাবিলদার রমিজ তার দিকে তাকিয়ে আছে। আবারও মুচকি হেসে রমিজকে বললেন, কি হয়েছে রমিজ? স্যার, একটা কথা জিজ্ঞেস করবো আপনাকে। হ্যাঁ বলো। স্যার, আপনি হঠাৎ করে আসলেন কেন? হ্যাঁ, এমনি হাসলাম। কেন, কিছু হয়েছে? স্যার, কিছু হয় নাই, এমনি জিজ্ঞেস করলাম। ও, তাড়াতাড়ি থানায় চলো, কাজ আছে। জি স্যার। নীলরা বসে আছে নিশিদের বাড়িতে। দূরের খাটে দিকে নিশি কান্না চোখে দাঁড়িয়ে আছে। নীলের চোখে পানি টলমল করছে, চোখ দুটো অসম্ভব রকম লাল হয়ে আছে তার। নীরা আর নীলা কান্না করছে। নিশি যেন পাথর হয়ে গেছে অতি শোকে। নিস্তব্ধ নীরব হয়ে পাথরের মতো ঘরের এক কোণে দাঁড়িয়ে আছে সে। খাটের উপর শুয়ে আছে একটি নিথর দেহ। সকালেও মাকে দেখেছিল সে সুস্থ। নীলের দেওয়া টাকা দিয়ে ওষুধ কিনে এনেছিল সে মায়ের জন্য। শুধু খাইয়ে সে বের হয়ে যায় ভিক্ষা করার জন্য। ওষুধ খাইয়ে সে বের হয়ে যায় ভিক্ষা করার জন্য। অথচ দুপুরে এসে দেখে মা কেমন যেন শক্ত হয়ে গেছে। বেশ কয়েকবার মাকে ডাক দেয় সে, কিন্তু মা তো নেই। তাকে যে এতিম করে চলে গেছে ওর পারে, তার অবুঝ মন কি সেটা বোঝে। মা মা বলে ডাক দিতে থাকে সে। এই মা, আমার উপর রাগ করেছিস নাকি? আজ থেকে ভাত খাবো না, যা, কথা দিচ্ছি। এই মা, কথা বল না। এই মা, কথা বলবি না আমার সাথে? দেখ না আমি কান্না করছি। এই মা, কথা বল না। এই মা।
তার মা যে কথা বলছে না, কথা কিভাবে বলবে? তার মা তো চলে গেছে তাকে ছেড়ে। নিশি ডাকতে থাকে তার মাকে অনবরত, কিন্তু অপাশ থেকে করে সারা শব্দ পাওয়া যাচ্ছে না। নিশি হু হু করে কান্না করতে থাকে। কি যেন ভেবে ডক্টরের দোকানের দিকে দৌড়ে যায় সে। ডক্টরের দোকানের সামনে এসে হাঁপিয়ে হাঁপিয়ে বললেন, স্যার, আমার এ মাকে দেখতে চলেন না। আমার মা কথা কইতেছে না। ও ডাক্তার সাহেব, চলেন না। ডক্টর সাহেব মানুষটা বেশ ভালো। বাচ্চা মেয়েটার দিকে তাকিয়ে দেখেন মেয়েটার চোখে পানি। নিশি বেশ তাড়াহুড়ো ডাক্তার সাহেবকে নিয়ে তার বাসার দিকে যায়। ডাক্তার সাহেবকে নিয়ে বাসার ভিতরে ঢুকে সে ডাক্তারকে বিছনায় বসতে বলে, ডাক্তার সাহেব, দেখেন না আমার মা কেন কথা কয় না। আমার লোকে রাগ করছে। ডাক্তার সাহেব নিশির মায়ের হাত ধরে দেখেন, তারপরে চোখের দিকে তাকান। বুঝতে পেরেছেন নিশির মা হার নেই। কিভাবে বলবেন তার মায়ের নেই? দুনিয়াতে এই বাচ্চা মেয়েটার আর কেউ নেই। নীলারা নিশিদের বাসায় ঢুকে দেখে নিশি ডাক্তারের পাশে বসে আছে। নীল গিয়ে ডাক্তারের পাশে গিয়ে দাঁড়ান। নিশি খেয়াল করে দেখে নীল এসেছে। নীল দু বাহু দিয়ে জড়িয়ে ধরে নিশিকে। ভাইয়া দেখো না, মা কথা কইতেছেন না। ভাইয়া, মায়ের কি হয়েছে? কথা কেন কইতেছেন না? ডাক্তার সাহেব, ওনার কি হয়েছে? আমার সাথে আসুন, বাইরে আপনাকে বুঝিয়ে বলছি। আচ্ছা চলুন। ডক্টর আর নীল বাহিরে চলে যায়। ডক্টর আর নীল বাসার বাহিরে এসে দাঁড়িয়ে যান। নীলা আর নীরা দরজার কাছেই ছিল। নীল ইশারায় তাদেরকে ভিতরে যেতে বলে। দেখুন কিভাবে আপনাকে বলি কথাটা। ডাক্তার সাহেব, কি হয়েছে একটু বলবেন আমাকে? উনি আর বেঁচে নেই। ঘন্টা দুয়েক হলো উনি মারা গেছেন। নীল হতবাক হয়ে যায়। ভিতরে গিয়ে নিশিকে কি বলবে সে? তার মার বেঁচে নেই। কিভাবে বলবে এই কথাটা সে বাচ্চা মেয়েটাকে? ডাক্তার চলে যায়। নীল মাথা নিচু করে ঘরে ঢুকে নীরার কাছে এসে দাঁড়ায়। ডাক্তার সাহেব কি বললো নি? উনি আর নেই। কথাটা শোনা মাত্রই নিশি দৌড়ে গিয়ে তার মাকে জড়িয়ে ধরে হু হু করে কান্না করতে থাকে সে। নীরা আর নীলা নিঃশব্দে কান্না করতে থাকে। এই মা, আমারে ছেড়ে চলে গেলি? আমি কিভাবে থাকবো রে মা তোরে ছাড়া? এই মা উঠ না, এই মা কথা বল না। নিশু, এদিকে আয়। ও ভাইয়া, মা কথা কয় না কেন? কথা কইতে ক না মারে। নীল নিশি কোলে তুলে নেয়। নীরা আর নীলার দিকে তাকায় সে। নীরা আর নীলা, তোমরা ওনাকে দেখে রাখো, আমি আসছি। নীলাই নিশি বাইরে বের হয়। সব শুনে গেছে নিশির মা, সবাই শুনে গেছে নিশির মা হার নেই, তিনি মারা গেছেন। লোকজন আসতে শুরু করে। নিশির মাকে কবর দেওয়া হলো। নীল বাসায় চলে আসে। নিশি এখন কোথায় থাকবে? কেন? আমার সাথে। আজ থেকে ও আমার আপন বোন। নীল নিশিকে কোলে তুলে নেয়। নীলের পিছু পিছু নীরার নীলাও বের হয়। একটা সিএনজি ডেকে নীলারা চলে যায়। আজ 15 দিন হলো নিশি নীলের সাথে থাকে। এখনো স্বাভাবিক হতে পারেনি নিশি। কিভাবে স্বাভাবিক হবে সে? এত অল্প বয়সে বাবা মা দুজনকেই হারিয়ে একদম পাথর হয়ে গেছেন সে। সব সময় চুপচাপ হয়ে থাকে সে। নীল যথেষ্ট পরিমাণ তাকে খুশি রাখার চেষ্টা করে। নিশি নীলের রুমে বসে আছে। নীলের বাড়িটা বেশ বড়, যেন রাজপ্রাসাদ। বাড়ির ভিতরটা কালো রঙে সজ্জিত। সব রকমেরই কালো রঙে রাঙানো হয়েছে। সব রুমেই কালো রঙে রাঙানো হয়েছে। বাড়ির সব রুমেই যেন নিস্তব্ধ পরি। বাড়ির সামনে বিভিন্ন ফুল আর ফলের গাছের সমাহার। তবে বাগানের সবচেয়ে বেশি প্রাধান্য পেয়েছে কালো গোলাপ গাছ আর লাল রক্তজবা ফুলের গাছ। নিশি নীলের কোলে মাথা রেখে শুয়ে আছে। বেশ অনেকক্ষণ ধরে নীলকে একটা কথা বলতে চাইছে নিশি। নীল মনোযোগ সহকারে নিশির চুল বিলি কেটে দিচ্ছে। ভাইয়া, একটা কথা বলবো। আমার কাছে কখনো অনুমতি নিবি না নিশু, যা করার করে ফেলবি। কি বলবি বল। ভাইয়া, নীরা আর নীলা আপুকে আমাদের বাসায় এনে দাও না। ও, এই ব্যাপার। আমার গোলুমুলো বোনটা আমার কাছে একটা আবদার করেছে, আর আমি তা রাখবো না, তা কি হয় নাকি? সত্যি ভাইয়া, নীরা আপু নীলা আপুকে এনে দিবে? আজ আর ভার্সিটিতে যায়নি নীল। কেন জানি না যাইতে ইচ্ছা করছে না তার ভার্সিটিতে। নিশিকে বিলি কেটে দিতে দিতে কখন যে নিজেই ঘুমিয়ে গেছে সে নিজেও জানে না। বিকেলবেলা নিশিকে নিয়ে বের হয় নীল ঘুরতে যাওয়ার জন্য। হয়তো কোথাও থেকে ঘুরতে আসতে পারলে মেয়েটার মন হালকা হলেও ভালো হবে।
সেখানে সবাই নিজের প্রিয়জন প্রেমিকা বা বড় নিয়ে ব্যস্ত থাকেন। সেখানে নীল আর তার ছোট্ট পরিটাকে নিয়ে সময় পার করছে। ঋষিকে কোলে নিয়ে নীল একটা রিক্সা করে তার প্রিয় জায়গার দিকে রওনা দিল। রিক্সা করে যাওয়ার সময় নীলের মনে হয় কে যেন তাকে ফলো করছে। পিছনে ফিরে তাকালো সে, তার সন্দেহ ঠিক হলো। তাদের রিক্সা থেকে কিছুটা দূরে বাইকে বসা দুটি কালো পোশাক পরা লোক তাদের ফলো করছে। তাদের দিকে তাকে মুচকি হাসলো সে। সেদিকে পাত্তা না দিয়ে নিজের মতো করে চলতে থাকলো সে। নিশিকে নিয়ে একটা পার্কে ঢুকলো নীল। তাদের দেখা দেখি কালো পোশাক পরিহিত লোক দুটিও পার্কে ঢুকে। নীল এবার চিন্তিত হয় যে লোক দুটো তাকে ফলো করছে কেন। লোক দুটির দিকে তাকে বিস্মিত হাসলো সে। হয়তো বা আজ তাদের শেষ দিন এই পৃথিবীতে। কালো পোশাক পরিহিত লোক দুটির মধ্যে একজন তাকে যেন কল করে। তাদের মধ্যে কি কথা হলো বুঝতে পারলো না, তবে এতটুকু ধারণা করেছে নীলরা যে এখানে আসে তা হয়তো বলেছে। নীল মুচকি হাসে। নিশিকে নিয়ে ঘুরতে লাগলো, যা বোঝার বুঝে গেছে সে। আজ রাতেই তাদের শেষ রাত। কথাটা ভাবতেই পৈশাচিকে হাসি বের হয়ে এলো তার মুখ দিয়ে। পকেটে থাকা বাটন ফোনটা নিয়ে কিছুক্ষণ টাইপ করে আবারও পকেটে রেখে দেয়। বেশ অনেকক্ষণ ঘোরাঘুরি করার পর বাসার দিকে চলে যায় তারা। শাহিদ সাহেব নিজ বাসায় বসে মুচকি হাসছেন, আর তার সামনে বসে আছেন নীরা আর নীলা। নীলাকে দিয়ে কল করে ডেকে এনেছে নীরাকে। প্রথমে বেশ অবাক হয় সে। নীরা বাবা তাকে কেন হঠাৎ ডাকবে? শাহিদ সাহেব এবার নীরার দিকে তাকিয়ে মুচকি হাসছেন, তো আরেকবার নীলার দিকে তাকিয়ে মুচকি হাসছেন। নীরার কাছে শাহিদ সাহেবের হাসিটা বেশ বিরক্তিকর লাগছে। আঙ্কেল হঠাৎ করে আমাকে কল দিয়ে ডাকলেন যে? শাহিদ সাহেব কিছু না বলে আবারও হাসলেন, তবে বেশ শব্দ করে। নীলার দিকে তাকিয়ে হাসি মুখে বললেন, মা যা তো, আমার জন্য 3 কাপ চা পানি আনতো। আঙ্কেল আমিও যাই ওর সাথে। শাহিদ সাহেব মুচকি হেসে সম্মতি দিলেন। নীরা আর নীলা রান্নাঘরের দিকে চলে যায়। নীলা, তোর বাবা হঠাৎ করে আমাকে ডেকেই পাঠালেন যে? আমি তো জানি না আপু। ও, এদিকে আয়, আমি চা বানিয়ে দিচ্ছি। ধুর, তুমি করতে যাবে? আমি করে নিচ্ছি, তুমি ওখানে দাঁড়িয়ে থাকো। হুম। নীলা চা ট্রেতে নিয়ে শাহিদ সাহেবের সামনে এসে বসে। 1 কাপ চা শাহিদ সাহেবের সামনে এগিয়ে দিলেন সে। নীলামা তুই বস, কথা আছে তোদের দুজনের সাথে। নীরা আর নীলা একটা সোফায় গিয়ে বসে পাশাপাশি। দুজনেই দুজনের দিকে তাকাচ্ছে। কি বলবে শাহিদ সাহেব তা শোনার জন্য শাহিদ সাহেব মুচকি হেসে বললেন, জানিস নীলা, হারিফার রাহাতকে খুন করেছে। কে বাবা? তোমার ওই রাফিয়ান নাকি? না। তাহলে কে? তোদের ভার্সিটির একটা মেয়ে, যে তার খুব কাছের, এবং সে ওই রাফিয়ানটাকে চিনে খুব ভালো করে। তোমার কথা ঠিক বুঝলাম না বাবা। নীলার জবাব শুনে শাহিদ সাহেব বেশ শব্দ করে হাসলেন। নীরা আর নীলা কিছুই বুঝে উঠতে পারছে না। আজকে শাহিদ সাহেবকে অন্যরকম লাগছে নীলার কাছে। শান্তশিষ্ট মানুষটা আহাজারে নিজেকে রহস্যের মাঝে নিজে আবদ্ধ করে ফেলছে। এদিকে নীরা বেশ অস্বস্তি হয়ে গেছে, ঘেমে একাকার হয়ে গেছে। অথচ মাথার উপরে সিলিং ফ্যানটা বেশ জোরে ঘুরছে। পুরো পরিবেশটা বেশ ঠান্ডা। শাহিদ সাহেব নীরার দিকে তাকিয়ে হাসলেন, তবে তার শব্দহীন। নীরার দম বন্ধ হয়ে আসছে। কি করা উচিত ভেবে পায় না সে। নিজেকে স্বাভাবিক করে চুপচাপ বসে আছে। এইদিকে নীলা মুচকি হাসলো। সোজাসুজি বলে দাও তো, এত রহস্য আর ভালো লাগছে না? মা এত অস্থির হচ্ছিস কেন? দেখ নীরা কিরকম শান্ত মেয়ের মতো বসে আছে। নীরা মা, তোমার কি অসুবিধা হচ্ছে? নীরা বিস্মিত হাসার চেষ্টা করলো। পানির গ্লাসটা হাতে নিয়ে এক নিমিষে শেষ করে ফেলে সে। নীরা আর শাহিদ সাহেবের দিকে পুনর্দৃষ্টিতে তাকালো নীরা। নিজেকে যত সম্ভব শান্ত রেখে মুচকি হেসে বলল, না আঙ্কেল, কোনো সমস্যা নেই, আপনি বলুন। শাহিদ সাহেব এবার হাসলেন। ক্লিনিক শেভ করা মুখে হালকা খোসা খোসা দাড়ি গজিয়েছে। মুখে হাতটা বুলিয়ে বলেন, নীলামা, নীলকে কল দে বল, আমি তাকে ডেকেছি। আচ্ছা বাবা। নীলা কিছুটা দূরে গিয়ে নীলকে কল দেয়। প্রথমবার কল কেটে যায়, রিং হতে আবারও কল দেয় সে নীলের নাম্বারে। বেশ অনেকবার রিং হওয়ার পর কলটা রিসিভ করে নীল। সরি, কলটা ধরতে পারিনি। কি জন্য কল দিলে হঠাৎ? আচ্ছা, আমি আসতেছি। প্রায় আধা ঘন্টা পর নীলাদের বাসায় কলিং বেল বেজে ওঠে। নীলা বেশ দ্রুত গিয়ে দরজাটা খুলে দেয়। নীলা ঋষি দাঁড়িয়ে আছে তার সামনে, সাদা টি শার্ট আর কালো প্যান্ট পরিহিত। নীলের দিকে তাকিয়ে বিমোহিত দৃষ্টিতে। এখানে দাঁড়িয়ে থাকবো নাকি ভিতরে ঢুকতে দেবে? ও হ্যাঁ, আসো।
নীল আর নিশি গিয়ে একটা ডুয়ের সোফায় বসলেন। শাহিদ সাহেবের দিকে শান্ত দৃষ্টিতে তাকালো সে। তাকে কি জন্য ডেকে এনেছে খানিকটা আন্দাজ করতে পারছে সে। শাহিদ সাহেবের দিকে তাকিয়ে মুচকি হেসে ভীতু চেহারায় বলল, স্যার আমাকে ডাকলেন যে? আমি তো কিছু করিনি। নীলামা যা তো, ওদের জন্য নাস্তা নিয়ে আয়। নীলামা তুমিও যাও। হ্যাঁ বাবা, আপু চলো, এই নিশু আমাদের সাথে যাবে। নিশি মাথা নাড়ায়, অর্থাৎ সে যাবে না। নীলা নিশির গাল টেনে দেয়, রান্নাঘরের দিকে চলে যায় নীলের জন্য নাস্তা আনার জন্য। এই নীলু, তোর বাবা হঠাৎ করে আমাদের ডেকে পাঠালো কেন? তুই কি কিছু জানিস এ ব্যাপারে? নীলার দিকে তাকিয়ে মুচকি হাসে। নীলার দিকে ভুরু কুচকে তাকালো। নীলা মুচকি হেসে বলল, মনে হয় আমাদের বিয়ের কথা বলবে ওর সাথে। ধর, আমার সেরকম মনে হয় না, অন্য কিছু বলবে মনে হয়। শাহিদ সাহেব আর নীল বসে আছে সামনাসামনি, কারো মুখে কোনো কথা নেই, দুজনেই বেশ চুপচাপ। শাহিদ সাহেব চোখ বন্ধ করে বসে আছেন সোফায় হেলান দিয়ে। নীল শাহিদ সাহেবের দিকে তাকিয়ে মুচকি হাসলো। শাহিদ বেশ অনেকক্ষণ হলো চোখ বন্ধ করে বসে আছে। নীল নিশির সাথে দুষ্টুমিতে ব্যস্ত। নীলা আর নীরা এসে নাস্তার ট্রেটা সামনে থাকা ছোট্ট টেবিলে রেখে নীলের পাশে সোফায় বসে পড়ে দুজন। নীলা বেশ নরম সুরে বলল, বাবা কি যেন বলবে বলেছিলে? শাহিদ সাহেব চোখ খুলে নীলের দিকে তাকালেন সরাসরি। নীল একবার দেখে চোখ সরিয়ে নেয়, মাথা নিচু করে বসে আছে। শাহিদ সাহেব মুচকি হেসে বললেন, ও, তোমাদের যেন ডাকলাম। আমি ঠিক আগামী সপ্তাহে বৃহস্পতিবার তোমাদের বিয়ের দিন। নীলা, তোমার আপত্তি আছে? নীল স্তব্ধ হয়ে বসে আছে, কি বলবে খুঁজে পাচ্ছে না সে। এইদিকে নীলা আর নীরা তো সেই খুশি, দুজনেই দুজনকে জড়িয়ে ধরে। নীলা আর নীরার কানে কানে বলল, দেখেছো, আমার কথাই সত্যি গেছে। তোমাকে বলেছিলাম না, বাবা আমাদের বিয়ের কথা বলার জন্য ওকে ডেকে পাঠিয়েছে। এই দেখ না, নীল মুখটা কেমন বাংলার পাঁচির মতো করে রেখেছে। মনে কথাটা হজম করতেই পারে নাই। আচ্ছা বাবা, তুমি তখন বললে না আমাদের ভার্সিটিতে নাকি তোমার ওই রাফিয়ান রয়েছে যাকে তুমি খুঁজছো। তাহলে তাকে ধরছো না কেন? সে এতগুলো খুন করলো, তাকে তো তোমার তাড়াতাড়ি হাজতে বন্দি করে রাখা উচিত। খুবই শীঘ্রই অ্যারেস্ট হয়ে যাবে এসে। আচ্ছা বাবা, তুমি কি তাকে চেনো? আমি না, তুমি, নীরা, নিশি সবাই চেনে। ও, তার মানে তুমি বলতে চাইছো যে আমরা তাকে খুব ভালো করে চিনি? আচ্ছা আমি যাই, অফিসে কিছু কাজ আছে, সেগুলো করেই আসি। নীল, তুমি একদম লাঞ্চ করে যাবে। আচ্ছা বাবা, তাড়াতাড়ি এসো, তোমার সাথে কথা আছে আমাদের। হ্যাঁ মা, তাড়াতাড়ি আসবো, এখন যাই। শাহিদ চলে যান। নীল এখনো থমেরে বসে আছে। এতক্ষণ কি কিছুই মাথায় ঢুকছে না তার। নিশি উঠে গিয়ে নীলার মাঝখানে বসে পড়ে। নীলা মিটি হাসছে। তোমরা আমার ভাবি হবে তাই না? কিন্তু আমি তো তোমাদের আমার ভাইয়ের সাথে বিয়ে দেব না। কেন? সেটা তো বলবো না। এই ভাইয়া এদিকে আয় তো। নীল গিয়ে নিশির সামনে হাঁটু মুড়ে বসে। শাহিদ সাহেবের কথাগুলো এখনো মাথায় ঘুরছে তার। নীল বসে বসে হাতে নখ কামড়াচ্ছে। কিছুক্ষণ আগে শাহিদ সাহেবের কথাগুলো ভাবছে সে। নীলার দিকে তাকায় সে, দেখে মেয়ে দুটো বেশ খুশি। আনন্দে দুজনের চোখ যেন জলজল করছে। নীল মুচকি হাসে। নীল মনে মনে শাহিদ সাহেবকে অন্য কোনো কারণে তাকে ডেকেছে। নীল আবারও মুচকি হাসে। কেন হাসে সে নিজেও জানে না। মাথার ভিতরে একটা বিষয় বেশ ঘুরছে তার। বেশ কয়েকদিন খেয়াল করছে তাকে যেন কে ফলো করছে। নিশিকে নিয়ে ঘোরার সময় সে খেয়াল করেছিল দুটি লোক তাদের ফলো করেছিল। লোকগুলোকে এরপরও সে দেখেছিল। লোকগুলো তাকে কেন ফলো করেছে বিষয়টা মাথায় ঢুকছে না তার। তাকে তো কেউ এখানে চেনে না। তাহলে নিশিকে ডাক দেয় সে। নিশি গুটি গুটি পায়ে নীলের কাছে এসে দাঁড়ায়। নিশিকে কোলে তুলে নিয়ে চুমু এঁকে দিল কপালে। নিশিও নীলের কপালে চুমু দিল। দেখেছো আপু, আমাদের কখনো একটা চুমু পর্যন্ত দেয়নি, আর নিশুকে চুমু দিচ্ছে। হ্যাঁ, তা দেখতেই পাচ্ছি। আগে বিয়েটা হতে দে, তারপর ওকেই দেখাবো। এমন টাইট দেবো না। চলো একটা কাজ করি, আজকে ওকে জোর করে কিস দিব। ধুর, আমার লজ্জা লাগে। ওকে চলো রান্না করে নিই, বাবা আসার টাইম হয়ে গেছে। চল। নীলা রান্না করে চলে যায়। এদিকে নীল নিশির সাথে দুষ্টুমি করতে ব্যস্ত।
বেশ অনেকক্ষণ পর শাহিদ সাহেব চিন্তিত মুখ নিয়ে বাসায় আসলেন। কোন বিষয় নিয়ে চিন্তা করছেন তিনি। নীলের সামনে গিয়ে বসলেন তিনি। নীল একবার শাহিদ সাহেবের দিকে তাকালো। নীল কিছুটা আন্দাজ করতে পারছে শাহিদ সাহেবের চিন্তিত মুখ দেখে কি বিষয় নিয়ে চিন্তাগ্রস্ত। মুচকি হাসলো সে, কারণ বিষয়টা তার অজানা নয়। তারপরও না জানার ভান করে বলল, স্যার, আপনাকে চিন্তিত দেখাচ্ছে কেন? কোনো বিষয় নিয়ে কি আপনি চিন্তিত? আরে তেমন কিছু না, আমি ফ্রেশ হয়ে আসছি, তুমি অপেক্ষা করো। শাহিদ সাহেব চলে যাওয়ার পর নীল আনমনে হাসে, কারণ শাহিদ সাহেব যে তার কাছ থেকে কিছু লুকাচ্ছে সেটা নিশ্চিত। আর কিছুটা কি সে জানে? নিশি বলে ওঠে, ভাইয়া তুমি হাসছো কেন? এমনি হাসলাম। খাবার টেবিলে বসে আছে নীল আর নিশি, তার পাশে বসে আছে নীরা আর নীলা। শাহিদ সাহেব একটা ফতুয়া আর একটি লুঙ্গি পরে নিচে নেমে আসেন। খাওয়ার সময় নীলা বলে উঠল, স্যার, আমার কিছুদিন সময় লাগবে, তারপর না হয় বিয়ে বিষয়টা ভাববো। ওকে, সমস্যা নেই। নীলা আর নিরামা, তোমরা কি বলো? না বাবা, সমস্যা নেই। তাহলে তো সমস্যা নেই। খাওয়া দাওয়া শেষ করে নীলারা চলে যায় নিজের বাসায়। এইদিকে শাহিদ সাহেব নীলের দিকে তাকিয়ে মুচকি হাসলো। নীলাকে নীলার সাথে থাকতে বলল শাহিদ সাহেব। নীলা আর নীলা খাওয়া শেষে নীলার রুমে চলে যায়। রাত 12টা কি 1টা হবে। নিস্তব্ধ রাস্তা, মাঝে বসে আছে দুটি লোক। লোকগুলো চাল বেয়ে রক্ত ঝরছে অনবরত। লোকগুলো ভয়াতক দৃষ্টিতে তাকিয়ে আছে সামনে বসে থাকা ছেলেটার দিকে। ছেলেটাকে চেনে না তারা। বাইকের উপর বসে থাকা ছেলেটা আপন মনে সিগারেট খাচ্ছে। চারিদিকে সিগারেটের ধোঁয়া ভরে গেছে। ফিরে বাতাস বইছে চারপাশটায়, হিম হিম ভাব। হঠাৎ কুকুর আর শিয়ালের ডাক শোনা যাচ্ছে, যা গা শিউরে ওঠার মতো অবস্থা তৈরি করেছে। ছেলেটা কিছু না বলে বাইক থেকে নেমে দাঁড়িয়ে লোক দুটির সামনে এসে দাঁড়ালো। তাদেরকে জিজ্ঞাসা করলো সে, ওদেরকে পাঠিয়েছে? সাইদ সাহেব, তিনি বলেছেন নীলের উপর নজর রাখতে, তাই আমরা তার উপর নজর রেখেছিলাম। ওই নীলকেতু আমি পরে দেখে নিব। শাহিদ সাহেবকে এক্ষুনি কল দে, বল তোরা এরকম দেখেছিস। জি ভাইয়া, বলছি। সরি। লোকগুলির মধ্যে একজন শাহিদ সাহেবকে কল দিয়ে ছেলেটা শিখানোর সব কথা বলে। ওপাশ থেকে কি বলল তা ছেলেগুলো শুনলো না। লোকটা সালাম দিয়ে কল কেটে দেয়। ছেলেটা লোকটাকে জিজ্ঞাসা করে শাহিদ সাহেব কি বলেছে। লোকটা বলে, উনি নাকি এক্ষুনি আসতেছে। কথাগুলো শোনার সাথে সাথেই বিকট স্বরে হাসতে থাকে সে। চারিদিকে হাসির আওয়াজে এক ভয়ঙ্কর পরিবেশের সৃষ্টি হয়েছে। লোক দুটি বেশ ভয় পেয়ে যায়। কি করবে ভেবে পায় না তারা। ছেলেটা শার্ট করে দুটি গুলি করে দেয়। লোক দুটির মৃতদেহ মাটিতে লুটিয়ে পড়ে। ছেলেটা কাকে যেন কল দেয়, তারপর কানে নিয়ে বলল, উনি নাকি এক্ষুনি আসতেছে। ফোনের ওপাশ থেকে কেবল হাসির আওয়াজ শোনা যাচ্ছে। ওপাশ থেকে কেউ একজন বলে উঠল, শাহিদ সাহেবকে আসতে দে, ওর সাথে কথা বলবি। কি বলবি আমি বলে দেব, কানে ব্লুটুথটা লাগিয়ে নে। জি ভাইয়া। কল কেটে দিয়ে চুপচাপ বসে থাকে ছেলেটা, অপেক্ষায় শাহিদ সাহেবের। চারিদিকে নীরবতায় ছেয়ে গেছে। হঠাৎ পাশে ঝাড়পোট থেকে ঝিঁঝি পোকার ডাক শোনা যাচ্ছে, যা পরিবেশটাকে আরো ভয়ঙ্কর করে তুলছে। ছেলেটা চারিদিকে এবার তাকালো, দেখে চারিদিকে কোনো মানুষের আনাগোনা নেই। কেমন যেন বেশ ভালোই লাগছে পরিবেশটা। তার অনেক ভালো লেগেছে। পেন্টির পকেট থেকে একটা সিগারেট নিয়ে সেটা জ্বালিয়ে একসাথে কয়েকটা টান দিল। দূর থেকে দেখলো শাহিদ সাহেবের গাড়ি আসছে। ছেলেটা বাইক থেকে নেমে হাঁটু মুড়ে বসে। তারপর দূর থেকে দেখা যাচ্ছে শাহিদ সাহেবের গাড়িটা এগিয়ে আসছে। বাইকে বসে থাকা ছেলেটা উচ্চস্বরে হাসা শুরু করে। হাতে থাকা আধ পোড়া সিগারেটের অংশ মুখে দিয়ে বাইক থেকে নেমে আসে সে। নিস্তব্ধ রাস্তার মাঝে উবু হয়ে বসে পড়ে সে। সিগারেটটাকে শেষ করে আবার একটা সিগারেট মুখে নিয়ে টানতে থাকে ছেলেটা। শাহিদ সাহেবের গাড়িটা ছেলেটার থেকে কিছুটা দূরে এসে থামলো। আর শাহিদ সাহেব একাই এসেছে। ধীর পায়ে গাড়ি থেকে নামলেন। তার সামনে পড়ে আছে দুটি লাশ। মাথা নিচু করে লাশগুলোর দিকে তাকালেন। বেশ চেনা লাগছে লোক দুটিকে। কি যেন ভাবলেন তিনি। সামনে থাকা ছেলেটা বেশ জোরে হেসে উঠল। শাহিদ সাহেবের মাথা তুলে তাকালেন, তারপর আবার নিচু করে লোক দুটোর দিকে তাকিয়ে রইলেন। লোক দুটো বেশ ভালো করেই চিনেন তিনি। লোক দুটোকে নীলকে ফলো করার জন্য পাঠিয়েছিলেন। কিন্তু লোকগুলো এখানে কেন? আর ছেলেটি লোকগুলোকে মারলো কেন? তাদের সাথে ছেলেটির কি শত্রুতা? মনে মনে বেশ কয়েকবার কথাটি আড়ালো তিনি। মাথা তুলে সামনে বসে থাকা ছেলেটার দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে থাকেন। ধীর পায়ে হেঁটে ছেলেটার দিকে এগিয়ে যান তিনি।
নিস্তব্ধ রাতে নির্জন একটা রোডে সামনাসামনি বসে আছেন শাহিদ সাহেব আর অচেনা ছেলেটি। কারো মুখে কোনো কথা নেই। তাদের নিস্তব্ধতায় যেন জায়গাটা আরো ভয়ঙ্কর করে তুলছে। শাঁ বাতাস বইছে চারিদিকে, একদম ঠান্ডা বাতাস, গা যেন শিউরে ওঠার বাতাসগুলো। শাহিদ সাহেব অতি গোপনে নিজের কাছে থাকা পিস্তলটা লোড করে নিলেন। দূর থেকে কুকুরের ডাক শোনা যাচ্ছে, সামনে হয়তো কোনো ঝাপঝুট থেকে চিড়িপোকার ডাক আসছে। শাহিদ সাহেব ঘেমে চুপে চুপে, এত ঠান্ডা পরিবেশ তিনি ঘামছেন দেখে ছেলেটা হাতে থাকা সদ্য জ্বালানো সিগারেটটা একটা টান দিয়ে জোরে হেসে উঠলেন। শাহিদ সাহেব বেশ বিরক্ত বোধ করছেন, আগ বাড়িয়ে নিজেই বললেন, আমাকে কেন ডাকা হয়েছে? হা, এত অস্থির হচ্ছেন শাহিদ সাহেব? আপনাকে এই লুকে মানায় না। আপনার ঠান্ডা স্বভাবটাই বেশি পছন্দ আমার। শাহিদ কোমরে গোছা পিস্তলটা হাতে নিয়ে ছেলেটার দিকে তাক করলেন। তিনি রেগে গিয়ে বললেন, কে তুই? আমাকে কেন ডেকেছিস সেটা আগে বল। হি, এত রাগ করলে হবে শাহিদ সাহেব? জানেন না অতিরিক্ত রাগ স্বাস্থ্যের জন্য ক্ষতিকর? শান্ত হয়ে বসুন। শাহিদ সাহেব বেশ রেগে যান। মনে মনে ভাবেন, ছেলেটা কি করতে চায়? সামনে কি কোনো বড় সড়ো ঝড় আসতে চলেছে? নিজের উপর নিজে আজ বিরক্ত হচ্ছেন। তার মতো ঠান্ডা মেজাজের লোক এত হাইপার হচ্ছে কেন? ছেলেটা কি করবে কিছুই বুঝে উঠতে পারছেন না তিনি। নিজেকে শান্ত করে বললেন, কে তুমি? হি, আপনার চেনার মধ্যে অচেনা কেউ। শাহিদ সাহেব বুঝে যান ছেলেটা খুব চালাক, সাথে বুদ্ধিমান। না হলে তার সামনে পুলিশ অফিসার থাকা সত্ত্বেও ছেলেটা কি নির্লিপ্ত কণ্ঠে বলছে? অন্য কেউ হলে বয়ে এতক্ষণ পালিয়ে যেত। শাহিদ সাহেবকে অবাক করে দিয়ে ছেলেটা নিজের কাছ থাকা সিগারেটের প্যাকেটটা শাহিদ সাহেবের দিকে ছুড়ে দিল। ছেলেটা শাহিদ সাহেবের নিঃশব্দে সিগারেটের প্যাকেটটা হাতে নিয়ে একটা সিগারেট নিলেন, আর চোখে দেখলেন তিনি ছেলেটার দিকে। অস্থিরতার ছাপ লেশ মাত্র নেই তার চেহারায়। বেশ শান্ত ভঙ্গিতেই বসে আছে। মনে মনে ভাবছেন ছেলেটা তাকে কি জন্য ডেকেছে। শাহিদ সাহেবের দিকে তাকিয়ে ছেলেটা মুচকি হাসছে। ছেলেটা তা বোঝাই যাচ্ছে। শাহিদ সাহেবের দিকে তাকিয়ে উঠে দাঁড়ায়। শাহিদ সাহেব ছেলেটাকে অনুসরণ করে উঠে দাঁড়ায়। কে তুমি? কৌতূহল থাকা ভালো, কিন্তু অতিরিক্ত কৌতূহল থাকা আরও ভালো। আপনি যদি কোনো কিছুর উপর বেশি কৌতূহল দেখান, আগ্রহ দেখান, হয় আপনি নিজেই সব কিছু ব্যালেন্স কমিয়ে ফেলবেন, না হয় আগ্রহকৃত বস্তুর উপর ঝুঁকে পড়ে নিজের সব কিছু হারিয়ে নিঃস্ব হয়ে পড়বেন। বেশ সুন্দর করে কথা বলতে জানো দেখি। আপনার পরিবার, আপনি আর আপনার মেয়ে আছে। মেয়ের নাম নীলা, এবার অনার্স 3য় বর্ষে পড়ছে, সাথে ডিটেকটিভ অফিসার ক্রাইম ব্রাঞ্চের। নীল নামের একটা ছেলের সাথে বর্তমানে রিলেশন আছে। একই ছেলের সাথে নীরা নামের একটা মেয়ের রিলেশন আছে। দুজনই ছেলেটাকে ভাইয়ের ভালোবাসে। সামনের বৃহস্পতিবার বিয়ে দিতে চাচ্ছিলেন, কিন্তু ছেলেটা কয়েকটা দিন সময় নিয়েছে আপনার থেকে। বেশ কিছুদিন আগে নিশি নামের একটা মেয়েকে নীল তার আনে। আপনি হয়তো ভাবছেন আমি এত কিছু জানি কিভাবে, আমি লোকটাই বাকে। সত্যি শাহিদ সাহেব ছেলেটাকে ভেবেছিলেন তার সম্পর্কে এত কিছু জানে কিভাবে। তার মেয়ে ক্রাইম ব্রাঞ্চে ডিটেকটিভ অফিসার, তিনি বাদে কেউ জানে না। এমনকি ক্রাইম ব্রাঞ্চেরও কেউ জানে না, কেবল কয়েকজন ছাড়া। শাহিদ সাহেবকে আবার অবাক করে দিয়ে বললেন ছেলেটা, বেশ কয়েকদিন ধরে আপনি ব্যাক কভার নামের একটা গ্যাংকে ধরার জন্য চেষ্টা চালাচ্ছেন, কিন্তু কোনো প্রমাণ পাচ্ছেন না যে তাকে ধরবেন। যদি বলি আমি ওই গ্যাংয়ের লিডার, তাহলে কি করবেন? শাহিদ সাহেব ছেলেটার কথা শুনে বেশ অবাক হয়ে যান। কি বলবেন খুঁজে পাচ্ছেন না তিনি। মনে মনে ভাবছেন, ছেলেটা কি আমার পরিচিত কেউ? হয়তো হতে পারে। তাহলে কে হবে? আজ থেকে 20 বছর আগের কথা মনে আছে? নিকিতা বেগমকে তো মনে হয় চিনেন। শাহিদ সাহেব এবার বেশ ঘাবড়ে যান। ছেলেটা কিভাবে নিকিতাকে চিনল? কেউ? শাহিদ সাহেব এবার পিস্তলটা ছেলেটার দিকে তাক করে বেশ শক্ত কণ্ঠে বললেন, নিকিতাকে কিভাবে চিনো তুমি? কে তুমি? সত্যি করে বলো, না হলে ফায়ার করব। হি, এত উত্তেজিত হচ্ছেন কেন শাহিদ সাহেব? বেশ উত্তেজিত হলে তো আপনার জন্য ক্ষতি। আগে শান্ত হন। কে বল তুই? বললাম তো, আপনার পরিচিতর মধ্যে অপরিচিত কেউ। তোর নাম কি বল? বাড়ি কই? ব্ল্যাক অভরাস। অনেক মজা করছিস, পিছনে তাকা। শাহিদ সাহেবের কথা মতো ছেলেটা পিছনে ফিরে তাকালো। দেখে বেশ অনেকগুলো পুলিশ তার দিকে রাইফেল পিস্তল তাক করে দাঁড়িয়ে আছে। ছেলেটা শাহিদ সাহেবের দিকে তাকালেন, বেশ শব্দ করে হাসতেছে। আর হাসির ধ্বনিতে চারিদিকে কেবল যেন আরো থমথমে হয়ে যাচ্ছে। শাহিদ সাহেব বেশ অবাক হলেন। এতগুলো পিস্তল রিভলভার সামনে দাঁড়িয়ে মৃত্যু জানেও ছেলেটা হাসিই চলছে। ছেলেটার হাসি চলছে তো অনবরত চলছে।
পকেট থেকে একটা সিগারেট নিয়ে সেটা টানতে থাকলো সে। একসাথে কয়েকটা টান দিয়ে সিগারেট হাতে নিয়ে শাহিদ সাহেবকে বলল ছেলেটা। শাহিদ সাহেব, আপনি জানেন আপনি কত বোকা। আমি না চাওয়া সত্ত্বেও কেউ আমাকে ধরতে পারবে না। এতগুলো পুলিশের সামনেও বলছিস তুই নাচা সত্ত্বেও তোকে কেউ ধরতে পারবে না? আরে বেটা, চুলগুলো এমনি এমনি ফাঁকেনি। তোর মতো অনেকে এসেছে আর গেছে, কেউ কিছু করতে পারেনি। সেটা চোখ ছিল রে। হা 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 হা। হুট করে পিছন থেকে আহ করে একটা শব্দ আসলো। শাহিদ সাহেব পিছনে তাকালেন, দেখলেন একটা পুলিশ পড়ে যাচ্ছে। শাহিদ সাহেবকে সব পুলিশ এদিক ওদিক তাকাতে লাগলো, কিন্তু কাউকেই দেখতে পেল না। হা 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 হা, এটা তো মাত্র থিম ছিল রে। পুরো মুভিটা এখনো বাকি আছে, দাঁড়া একটু পুরো মুভিটা দেখে যা। মুহূর্তের মধ্যে স্নাইপারের গরম গুলির আঘাতে একের পর এক পুলিশ পড়ে যেতে শুরু করে। শাহিদ সাহেব হতবাক হয়ে যান। তার কানের পাশ দিয়ে বেশ দূরত্ব একটা বুলেট গিয়ে একটা পুলিশের মাথার মাঝখানে দিয়ে বের হয়ে যান। শাহিদ সাহেব পিছনে ফিরলেন। এবারও কানের পাশ দিয়ে আবারও একটা বুলেট আরও একটা পুলিশের বুকে গিয়ে বিঁধল। মুহূর্তের মধ্যে সব পুলিশ মাটিতে পড়ে যায়। সেটা উচ্চ স্বরে হাসা শুরু করে। চারিদিকে রক্তের গন্ধ যেন নতুন কিছুর অস্তিত্ব জানান দিচ্ছে। পুরো পিচঢালা রোড রক্তের লাল রঙে রচিত হয়ে গিয়েছে। এই যেন রক্তের বন্যা। রক্তের লাল রঙের রাঙ্গা রোডে মোট 4 জন দাঁড়িয়ে আছে। হাবিলদার, রফিক, রমিজ, শাহিদ সাহেব আর আগন্তুক ছেলেটা। হাবিলদার, রমিজ আর রফিক ভয়ে কাঁপাকাঁপি করছে। এর জন্য কোনো স্নাইপারের গরম বুলেট তাদের বুকে বা কপালে গিয়ে বাঁধবে। শোন, তোকে আমি কেন মারিনি জানিস? এত তাড়াতাড়ি গেমটা শেষ করতে চাই না। তোকে তো তিলে তিলে কষ্ট দিয়ে মারবো। এত তাড়াতাড়ি তোকে মারলে আসল মজাটাই তো শেষ হয়ে যাবে। ভাবতে থাক অতীতে কি করেছিস আর মৃত্যুর দিন গুনতে থাক। ছেলেটা সিগারেট চালিয়ে বাইকে বসে নিজের কাছে থাকা পিস্তলটা দিয়ে একটা ফায়ার করলো। তারপর বেশ দ্রুত বাইক নিয়ে মিলিয়ে যায় অন্ধকার রাস্তার মাঝে। শাহিদ সাহেব যেন সবকিছু স্বপ্ন দেখছেন, কিছুতেই বিশ্বাস করতে পারছেন না। তিনি এতক্ষণ কি হলো, তার সাথে কি হলো এটা। তারপর শাহিদ সাহেবের মাথায় হাত দিয়ে বসে পড়লেন। এতক্ষণ কি ঘটেছে তার সাথে তা ভেবেই মাথায় হাত দিয়ে চোখ বন্ধ করলেন। এখনও তার কাছে সবকিছু অবিশ্বাস্য লাগছে। সারা শরীর ঘেমে গেছে ভয়ে। গুটি গুটি পায়ে হাবিলদার, রমিজ আর রফিক সাহেবের সামনে এসে দাঁড়ায়। তারাও প্রচণ্ড ভয় পেয়েছে। শাহিদ সাহেবকে ধরে উঠায় তারা। স্যার, আপনি ঠিক আছেন? ঠিক আছে, চলো গাড়িতে। এখানে বেশিক্ষণ থাকা ভালো হবে না। জি স্যার, চলেন। ধীর পায়ে এগিয়ে যান গাড়ির দিকে। শাহিদ সাহেব পিছনে ফিরে একবার তাকালেন লাশগুলোর দিকে। হয়তো বা স্নাইপারের একটা বুলেট তার গায়ে এসে লাগতো, তাহলে কি হতো? হাবিলদার, রমিজ ড্রাইভারের সিটে বসে গাড়ি স্টার্ট দিয়ে বেশ দ্রুত এগিয়ে যান পরিচিত রোডের দিকে। শাহিদ সাহেব তার পাশে থাকা পানির বোতলটা হাতে নিয়ে এক নিঃশ্বাসে শেষ করে ফেললেন। মাথার ভিতরে একটা কথাই বারবার ঘুরপাক খাচ্ছে তার। ছেলেটা নিকিতাকে চিনে কিভাবে? নিকিতা কে হয় ওর? চোখ বন্ধ করে হেলান দিয়ে বসে রইলেন তিনি। বাড়ির গেটের সামনে এসে নেমে যান তিনি। রমিজকে গাড়ি নিয়ে থানায় চলে যেতে বললেন। ধীর পায়ে হেঁটে বাড়ির ভিতরে ঢুকে যান তিনি। সকালবেলা নাস্তার টেবিলে নীলা আর নীরাকে বসে থাকতে দেখলেন। কালকের ঘটনার প্রভাব এখনও রয়ে গেছে তার মুখে। নীরা এবার শাহিদ সাহেবের দিকে তাকিয়ে মুচকি হাসল। খানিকটা হলেও বুঝতে পেরেছে শাহিদ সাহেব কোনো কিছু নিয়ে বেশ চিন্তিত। মুচকি হেসে খাওয়ায় মনোযোগ দিল সে। খাওয়ার মধ্যে শাহিদ সাহেব হুট করে বলে উঠলেন নীরাকে, নীলকে আজকে একটু ডাকিস তো, তোদের সাথে কথা আছে আমার। খাওয়ার ফাঁকে নীলা আজ চোখে শাহিদ সাহেবের দিকে তাকালো। বেশ শান্ত কণ্ঠে বলল, খাওয়ার শেষে শাহিদ সাহেব সোফায় গিয়ে বসলেন। আসার সময় নীরাকে ডাকলেন তিনি। নীরা নাস্তা শেষ করে শাহিদ সাহেবের সামনে এসে দাঁড়ালো। সোফায় গিয়ে বসে সে, নীলা মামুনি, এদিকে আসো তো। জি বাবা। নীলা বেশ দ্রুত কাজ শেষ করে শাহিদ সাহেবের সামনে এসে দাঁড়ায়। শাহিদ সাহেবের দিকে তাকিয়ে হাসি মুখে বলল, হ্যাঁ বাবা, কি জন্য ডাকছিলে? এদিকে আসো, আমার পাশে বসো, তোদের সাথে কথা আছে। নীলকে কল দে, বল আমি ওকে ডাকছি। হ্যাঁ বাবা। নীলা শাহিদ সাহেবের পাশে বসে নীলকে কল দেয়। তারপর বেশ কয়েকবার কল দেয় সে নীলকে, কিন্তু নীল ধরে না। বেশ চিন্তা হচ্ছে তার নীলকে নিয়ে, কিছু হয়ে যায়নি তো। এরই মধ্যে ফোনে রিংটোনটা বেজে উঠল। নীলা ফোনের দিকে তাকায়, দেখে নীল কল করেছে। বেশ তাড়াহুড়ে কল রিসিভ করে কপট রাগ দেখিয়ে বলল, এতক্ষণ কই ছিলে? হ্যাঁ, জানো কয়বার কল দিয়েছি তোমাকে? টেনশনে একদম মাথা খারাপ হয়ে যাচ্ছে। ফোনের ওপাশ থেকে বেশ শব্দ করে হাসির আওয়াজ শোনা গেল।
এইদিকে নীলা রেগে ফুলছে। বেশ শক্ত কণ্ঠে বলল নীলা, এই তুমি হাসছো? হ্যাঁ, তোমাকে যদি সামনে পেতাম না তাহলে গুনে গুনে 10টা চড় দিতাম। আচ্ছা তুমি এরকম কেন বলো তো? ওপাশ থেকে নীল বেশ শব্দ করে হাসছে। তারপর বলল, আরে রাগ করো কেন? ক্লাস করছিলাম, স্যার ছিল সামনে, তাই রিসিভ করতে পারিনি। কি জন্য কল দিলে হঠাৎ? ও হ্যাঁ, বাবা তোমাকে ডেকেছে, তাড়াতাড়ি আসতে বলেছে। আচ্ছা ঠিক আছে, আমি আসতেছি। তারপর নীল কল কেটে দেয়। নীলা তার বাবার মানে শাহিদ সাহেবের সামনে এসে দাঁড়ায়। শাহিদ সাহেব বললেন, কিরে কি বললো? বাবা, ও নাকি ভার্সিটিতে আসতেছে নাকি? ও আচ্ছা, ও আসলে আমাকে ডাক দিস, আমি রুমে যাচ্ছি। আচ্ছা বাবা। শাহিদ সাহেব নিজ রুমে গিয়ে বেলকুনিতে চলে যান। সামনে ছোটটি টেবিলে সিগারেটের প্যাকেটটা দেখতে পান। সেখান থেকে একটা সিগারেট মুখে নিয়ে জ্বালালেন তিনি। দূর আকাশের দিকে তাকালেন তিনি। নীল সাদা রঙে ঘেরা আকাশটা আজ বেশ সুন্দর লাগছে। কিছুক্ষণ পর পর চড়ুই শালিক কাক আর নানা ধরনের পাখি উড়ে যাচ্ছে এদিক থেকে ওদিক। শাহিদ সাহেব সেই দিক তাকিয়ে মুচকি হাসলেন। মাথার ভিতর কয়েকটা প্রশ্ন বেশ জোরালোভাবে ধাক্কা দিচ্ছে তাকে। শাহিদ সাহেব সেসব প্রশ্নের কোনো উত্তর জানে না বা জানতে চান না। প্রায় আধ ঘন্টা পর নীলকে গুটি গুটি পায়ে তাদের বাড়িতে প্রবেশ করতে দেখলেন সে। শাহিদ সাহেব নীলের দিকে তাকিয়ে মুচকি হাসলেন। চোখ বন্ধ করে 30 বছর আগের ঘটনা মনে করার চেষ্টা করলেন তিনি। এরই মধ্যে নিচ থেকে নীলার জোরালো আওয়াজ পেলেন তিনি। নীলা বেশ জোর গলায় বলল, বাবা, নীল এসেছে, তুমি নিচে আসো। শাহিদ সাহেব হাতে থাকা সিগারেটের শেষ টান দিয়ে ফেলে দিলেন। আবার একবার আকাশের দিকে তাকিয়ে মুচকি হাসলেন। ধীর পায়ে নিচের দিকে এগিয়ে গেলেন তিনি। নিচে গিয়ে দেখলেন নীল বসে আছে চুপায়। তার দুপাশে নীরা আর নীলা দুজনেই বসে আছে। তাদের কাণ্ড দেখে মুচকি হাসলেন তিনি। ধীর পায়ে হেঁটে নীলদের সামনাসামনি বসে পড়লেন তিনি। নীলের দিকে তাকিয়ে মুচকি হেসে বলল, কেমন আছো তুমি? স্যার, সব সময় ভালো থাকি। আপনি? আমি আছি কোনো রকম। ভালো। তোমাকে এভাবে কি জন্য ডেকেছি জানো? না স্যার। শাহিদ সাহেব ভাবছেন তাদের কি কালকে ঘটনাটি বলবে। না থাক, বলবো না। আবার কি যেন ভেবে বলেই ফেললেন। নীল, তোমার কি কোনো রাফিয়ান ফ্রেন্ড আছে? শাহিদ সাহেবের এইরকম প্রশ্নে নীল বেশ ঘাবড়ে যায়। মনে মনে ভাবে, তাহলে কি শাহিদ সাহেব তার সম্পর্কে সবকিছু জেনে গেছে? কিন্তু কিভাবে? সে তো এরকম কোনো ভুলে করেনি, তাহলে কিভাবে জানবে? নিজেকে স্বাভাবিক করেই বলল, এটা কি স্যার, কোনো মুভি বা নাটকের নাম নাকি? শাহিদ সাহেব বেশ অবাক হন নীলের এমন জবাব শুনে। ছেলেটা রাফিয়ান কি এটাই জানে না? অথচ আমি তাকে বললাম রাফিয়ান কোনো বন্ধু আছে নাকি? শাহিদ সাহেব বেশ গম্ভীর গলায় বললেন, তোমাদের আমি আজ নিজের জীবনের কিছু ঘটনা বলবো যেগুলো হয়তো নীলা শুনেনি। আমি জানি সে আমার ডায়েরিটা প্রতিদিন পড়ে। কি মা, সত্যি বললাম তো? হ্যাঁ, মানে না বাবা, সরি বাবা, আর পড়বো না। আরে বোকামে, আমার সব কিছুই তোর। তবে এখন যেগুলো বলবো সেগুলো ডায়েরিতে লেখা হয়নি। কি বাবা? তাহলে শোন। তখন আমি সবেমাত্র পুলিশে জয়েন্ট হয়েছি, বেশ সাহসী ছিলাম। সে সময় আমাদের এলাকায় কলেজে কোনো এক মন্ত্রী এসেছিলেন জনসভায়। আমি তখন সেখানে ডিউটিতে ছিলাম। নিকিতা চৌধুরী নামের একটা মেয়ে সেই কলেজে পড়তো, বেশ সুন্দরী ছিল ও বটে, সাথে এলাকার চেয়ারম্যানের মেয়ে। আমি যখন ডিউটিতে ছিলাম তখন প্রথম তার সাথে আমার পরিচয় হয়। অবশ্য পরিচয়টা বেশ অদ্ভুতভাবে হয়েছিল আমাদের, সেটা না হয় অন্য একদিন বলবো। নিকিতা এত সুন্দর ছিল যে কলেজের সবচেয়ে সুন্দরী মেয়েগুলোর মধ্যে সেই প্রথম। তখন তো এরকম মোবাইল ছিল না সবার হাতে হাতে। সে আমার নাম্বারটা নিয়েছিল। তার পরের দিন সে আমাকে কল দিয়েছিল। সে বলেছিল এটা তার বাবার নাম্বার, যখন তখন কল না দিতে। এরকম করে আমরা প্রায় 1 বছর 6 মাস 13 দিন কথা বলেছিলাম। এতদিনের মধ্যে আমরা একজন অন্যজনের অনুভূতিগুলো জানতাম, যা বর্তমানে ভালোবাসা বলা হয়। হঠাৎ একদিন শুনি তার নাকি বিয়ে ঠিক করেছে তার বাবা। আমি প্রায় পাগল হয়ে গিয়েছিলাম। খুব দ্রুত তাদের বাসায় গিয়ে উপস্থিত হয়, কিন্তু ততক্ষণে তার আকর্দ শেষ। আমি তারপরও তাকে নিয়ে পালিয়ে যেতে চেয়েছিলাম। তার রুমে ঢুকে পড়ি চুপি চুপি। কেমন করে যেন তার বাবা আমাদের ব্যাপারে জেনে যায়। বেশ ঝামেলা হয়েছিল সেদিন। অবশ্য তারপরে নিকিতের সাথে আমার বিয়ে হয়। বেশ সুখে কাটছিল আমাদের টুনটুনির সংসার, আমাদের টোনাটুনির সংসার। আমাদের কোল আলো করে একটা ছেলেও জন্ম নেয়। তার নাম দিয়েছিলাম মেঘা আহমেদ। বেশ সুখে কাটছিল পরবর্তী দিনগুলো।
কিন্তু 5 বছরের মাথায় একদিন হঠাৎই নিকিতা বলে ওঠে তার বাবার কাছে যাবে। আমি তাকে পাঠিয়ে দিয়েছিলাম, কিন্তু তার পরের দিন খবর আসে নিকিতারা নাকি যে গাড়িতে বসেছিল সেটা নাকি অ্যাক্সিডেন্ট করেছে। আমার মাথায় আকাশ ভেঙে পড়ার মতো অনুভূতি হয়েছিল। আমি তাড়াতাড়ি সেখানে গিয়েছিলাম, কিন্তু সেখানে শুধু নিকিতাকে দেখেছিলাম। আমার ছেলে মেঘকে পাইনি, এখনও খুঁজি তাকে, কিন্তু পাই না। এই বলে শাহিদ সাহেব কাঁদতে থাকেন। নীলা কি বলবে খুঁজে পাচ্ছে না। শাহিদ সাহেব রুমের দিকে পা বাড়ান। যাওয়ার সময় নীলকে তার রুমে যাওয়ার জন্য বলে উপরে উঠে যান তিনি। তারপর, এই শোনো না, প্রতিদিন ভালোবাসার নতুন নতুন গল্প পেতে ও শুনতে চাইলে আমাদের আলোর ডায়েরি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিও, কেমন? শাহিদ নিজের রুমে এসে ধপ করে বসে পড়েন। বিছনায় পড়ে থাকা সিগারেট প্যাকেট থেকে একটা সিগারেট নিয়ে জ্বালালেন তিনি। তারপর কয়েকটা টান দিয়ে ধোঁয়া ছাড়লেন নাক মুখ দিয়ে। কান্না করার ফলে চোখ মুখ লাল হয়ে গেছে তার। শাহিদ সাহেব বিছনা থেকে উঠে বেলকনিতে চলে যান। এটা কি হলো রে নীলু? তোর বাবা হঠাৎ এত কান্না করলো কেন? জানি না আপু, বাবার হঠাৎ কি হলো। নীলু, তোর মায়ের নাম কি নিনিতা? না তো, আমার মায়ের নাম তো সেলিনা রহমান। কেন আপু? না, এমনি বললাম। ও নীল, তুমি আঙ্কেলের রুমে যাও, আমরা ওখানে যাচ্ছি। দূর আকাশের দিকে তাকিয়ে আছে শাহিদ সাহেব। আকাশটা সাদা নীল রঙে রঙিয়েছে। বেশ সুন্দর লাগছে আজকে আকাশটার রূপ। সূর্যটা তখন ঠিক মাথার উপরে। সাদা সাদা মেঘগুলো ছুটে বেড়াচ্ছে বিশাল আকাশের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে। বিশাল আকাশের গা ছুঁয়ে উড়ছে নানা রঙের পাখি, কেউ বা খুব নিচুতে, কেউ বা খুব উপরে। শাহিদ সাহেব এক দৃষ্টিতে তাকিয়ে আছেন সেদিকে। নিশ্চুপ মনে কি যেন ভাবছেন। হঠাৎ তার মুখে মুচকি হাসির আভা ফুটে ওঠে। সিগারেটে শেষ টান দিয়ে বাইরে ফেলে দিলেন তিনি। ধীর পায়ে হেঁটে ইজি চেয়ারে হেলান দিয়ে বসে রইলেন তিনি বেশ কিছুক্ষণ। নীল সিঁড়ি বেয়ে উঠে যায় উদ্দেশ্যহীন শাহিদ সাহেবের রুমে। সে ভেবে পায় না শাহিদ সাহেবের মতো একটা লোক কান্না করছে। বিষয়টা ঠিক মানতেই পারছে না সে। তার মনে হচ্ছে শাহিদ সাহেব এই ঘটনাটা বলার পিছনে নিশ্চয়ই কোনো কারণ আছে। শাহিদ সাহেব বড় একটা গেম খেলতে যাচ্ছে, কথাটা ভেবে মুচকি হাসে সে। ধীর পায়ে শাহিদ সাহেবের রুমের সামনে এসে দাঁড়ান। নিজেকে যথাসম্ভব স্বাভাবিক করেই হালকা ধাক্কা দিল সে। দরজাটা ফেরানোই ছিল, সামান্য একটু ধাক্কা দেওয়ায় খুলে গেছে তা। নীল গুটি গুটি পায়ে শাহিদ সাহেবের রুমে প্রবেশ করে। পুরো রুম জুড়ে মিষ্টি একটা ঘ্রাণ বয়ে যাচ্ছে। নীল গাঢ় করে একটা শ্বাস নেই। রুম থেকেই দেখলো সে শাহিদ সাহেব ব্যালকনিতে দাঁড়িয়ে আছে। ধীর পায়ে হেঁটে শাহিদ সাহেবের পিছনে এসে দাঁড়ায়। হালকা কাশি দিয়ে বলে, স্যার। শাহিদ সাহেব পিছনে ফিরে তাকালেন, দেখলেন নীল এসে দাঁড়িয়েছে। শাহিদ সাহেব মুচকি হেসে পাশের চেয়ারে বসতে বললেন নীলকে। তিনি গিয়ে আবারও ইজি চেয়ারে বসলেন। নীল বাধ্য ছেলের মতো শাহিদ সাহেবের সামনাসামনি চেয়ারটাতে বসে শাহিদ সাহেবের দিকে পূর্ণ দৃষ্টিতে তাকালেন সে। দেখে শাহিদ সাহেব চোখ বন্ধ করে বসে আছে। নীল শাহিদ সাহেবের দিকে তাকিয়ে বলল, স্যার, আমাকে কি জন্য ডেকেছিলেন? একটু তাড়াতাড়ি বললে খুশি হতাম। নিশিকে স্কুল থেকে আনতে হবে আমার। শাহিদ সাহেব চোখ খুলে নীলের দিকে তাকালেন, মুচকি হাসলেন তিনি। অনেকক্ষণ ধরে একটা কথা বলবে ভাবছেন তিনি। ছেলেটাকে বলবে কিনা তা দ্বিধায় পড়ে আছেন তিনি। অবশেষে ঠিক করলেন নীলকে সব কিছু বলবেন। এমনি ছেলেটা বেশ বোকা ধরনের, যাকে বলে একদম সরল সোজা। নীলের দিকে তাকে মুচকি হেসে বললেন, কেমন আছো তুমি? জি স্যার, ভালো। স্টাডি কেমন চলছে তোমার? জি স্যার, মোটামুটি ভালো। জানো তো, নীলা আমার মেয়ে না। নীল ভেবাচেকা খেয়ে যায়। শাহিদ সাহেব কি বলছেন এগুলো? মাথা খারাপ হয়ে গেছে নাকি ওনার? নীল চোখ বড় বড় করে তাকালো শাহিদ সাহেবের দিকে। হামতা হামতা করে বলল নীল, স্যার কি বলছেন এগুলো? কিছুই তো মাথায় ঢুকছে না আমার। একটু স্পষ্ট করে বলেন। তাহলে শোনো, আমি যখন তোমার ম্যাডাম মানে নিকিতাকে হারিয়ে ফেললাম, তখন খুব ভেঙে পড়ি। ঠিকমতো খাওয়া দাওয়া করতাম না, সারাদিন অফিসে পড়ে থাকতাম। একদিন শরীর খারাপ হয়েছিল। রাত তখন 10টা নাগাদ। অফিস থেকে তখন আমার বাসা 10 মিনিটের রাস্তা। সেদিন হেঁটে আসছিলাম, ধরতে পারো ইচ্ছা করছিল হেঁটে যাই। প্রায় বাড়ির কাছাকাছি এসে গিয়েছিলাম। হঠাৎই বাচ্চা কান্নার আওয়াজ শুনলাম। প্রথমে ভুল শুনেছি মনে করে হাঁটছিলাম। সামনে দূরে গিয়ে দেখি আবার বাচ্চা কান্নার আওয়াজ শুনলাম। আমি এদিক ওদিক তাকালাম, কিন্তু কোথাও কিছু দেখলাম না। আবার বাচ্চার কান্নার আওয়াজটা কানে এলো। মনে হলো রাস্তার পাশে ঝোপঝাড় থেকে আসছে। আমি টর্চ চালিয়ে সেদিকে এগিয়ে গেলাম। ঝোপঝাড় ভেতরে টর্চের আলো মারলাম। দেখলাম একটা ফুটফুটে মেয়ে শিশু। মেয়েটার সারা শরীরে বড় কালো পিঁপড়া রয়েছে।
মেয়ে শিশুটির বয়স তখন মনে হয় 2 থেকে 3 মাস। মেয়েটাকে আমি কোলে তুলে নিয়ে হসপিটালের দিকে চলে গিয়েছিলাম। প্রায় 10 দিন সে বাচ্চাটা সুস্থ হয়েছিল। তারপর মেয়েটাকে আমি আদর যত্ন করে বড় করেছি। জানো সে বাচ্চা মেয়েটাকে আমার নীলা। ও, এতক্ষণে বুঝতে পেরেছি। তোমাকে আর একটা কথা বলি, নীলা হলো ক্রাইম ব্রাঞ্চের স্পেশাল ডিটেকটিভ অফিসার। এটা হয়তো তোমাকে বলেনিও, আসলে আমি মানা করেছিলাম। নীল ভয় পায়। নীলা আইনের লোক, তাও আবার সিআইডি অফিসার। আমতা আমতা করে বলো, না মানে স্যার, কি বললেন? নীলা সিআইডি অফিসার? হ্যাঁ বাবা, আমার মেয়েটাকে কখনো কষ্ট দিও না, অনেক আদরের মেয়ে আমার। আমাকে কথা দাও। জি স্যার, আমি চেষ্টা করব। ওকে, তুমি যাও এখন। নীল চলে যায় বাসার দিকে। মাথায় একটা কথায় ঘুরপাক খাচ্ছে তার। নীলা সিআইডি অফিসার, তাকে আরও সাবধান হতে হবে। ভার্সিটি নীলেরা তার প্রিয় বকুলতলার গাছের নিচে বসে আছে, হাতে ইংরাজি নভেল। অপেক্ষা করছে নীলা আর নীরা আসার জন্য। 8 ঘন্টা হলো বসে আছে সে, কিন্তু কারো আসার নামে নেই। সূর্য কড়া রোদের তাপে ঘেমে গিয়ে সারা গা ভিজে গেছে তার। বকুলতলা থেকে দেখলো নীরা আর নীলা ভার্সিটির গেট দিয়ে প্রবেশ করছে। দুজনেই আজ কালো শাড়ি পরে এসেছে। ভার্সিটির সব ছেলেরা হা হয়ে তাকিয়ে আছে তাদের দিকে। নীল নিষ্পলক চোখে তাকিয়ে আছে তাদের দিকে। নীরা আর নীলা নীলের সামনে এসে দাঁড়ায়। নীল এখনো হা হয়ে তাকিয়ে আছে। নীরা আর নীলা দেখে নীল তাদের দিকে হা হয়ে আছে। নীরা আর নীলা দেখে নীল তাদের দিকে হা হয়ে আছে। নীরা গিয়ে নীলের হাত স্পর্শ করলো। তারপর একটা কথা জিজ্ঞাসা করছি, গল্প কি দুজনে মানে নীরা আর নীলার সাথে মিল করে দিব, নাকি একজনের সাথে মিলে দিব? এবং কার সাথে মিল দিব, নীলা নাকি নীরা? আপনাদের মতামত চাই। এবং খুব তাড়াতাড়ি শেষ হতে যাচ্ছে গল্পটা। ফুলছুটি সুন্দর দৃষ্টিতে দেখবেন। নীল হা করে তাকিয়ে আছে নীরা আর নীলার দিকে। মুখ দিয়ে কোনো শব্দই বের হচ্ছে না। নীরা এগিয়ে এসে নীলের সামনে দাঁড়ায়। বেশ কয়েকবার ডাকে নীলকে, কিন্তু নীলের কোনো সাড়া শব্দ নেই। সে যেন কোনো এক ঘরের মধ্যেই রয়েছে। আর না পেরে নীলকে আলতো হাতে শুয়ে দেয়। কারো স্পর্শ পেয়ে নীল হকচকিয়ে সামনে তাকায়, কিন্তু কাউকেই দেখতে পায় না। পাশ ফিরে তাকাতেই নীরাকে দেখে সে মাথা নিচু করে নেয় নীল। নীরা ভুরু কুঁচকে তাকায় নীলের দিকে। বেশ গম্ভীর কণ্ঠেই বলল, এতক্ষণ কি দেখছিলে এত মনোযোগ দিয়ে? যে আমি ডাকছি তারপরে শুনতেই পাও নাই? নীল কিছু বলে না। কী বা বলবে? সে তো এতক্ষণ তাদের দিকেই তাকিয়েছিল, কিছু না বলে চুপ থাকে। এখন যদি ওদের বলে ওদের দিকে তাকিয়েছিল, তাহলে পাগলামি শুরু করবে। তার চেয়ে চুপ করে থাকাটাই নীলের কাছে শ্রেয় মনে হলো। নীলা মুচকি হাসে নীলের এইরূপ ব্যবহারে, কারণ সে জানে নীল তাদের দিকেই তাকিয়েছিল। কিন্তু সে তো নীলের মুখ থেকেই শুনতে চায় নীল তাদের দিকেই তাকিয়েছিল। নীলা কিছু না বলে নীলার কাছে গেল। নীলার কানে কানে কী যেন বলল সে। দুজনের মুখে হাসি ফুটে ওঠে। দুজনে গিয়ে নীলের দুপাশে বসে পড়ল। নীলা গরম চোখে নীলের দিকে তাকিয়ে বলল, এই তুমি কোন মেয়ের দিকে তাকিয়েছিলে? আপু বলল, সত্যি নাকি? নীল চুপ করে থাকে। কিছুতেই বলবে না সে যে তাদের দিকে তাকিয়েছিল। তাই নীল চুপ করে মাথা নিচু করে বসে থাকে। নীলা এবার বেশ রাগী কণ্ঠে বলল, কথা বলো না কেন? কোন শাকচুন্নির দিকে তাকিয়েছিলে এতক্ষণ? বলো বলছি। নীল নীলার এরকম রাগী কণ্ঠ শুনে বেশ ভয় পায়। তারপরেও মুখ দিয়ে কিছুই বের হয় না। চোখ সুখে কাট, কী করবে ভেবে পাচ্ছে না। কি হলো বলছো না কেন? নাকি পুলিশকে কল দিব, তারপর তোমাকে ধরে নিয়ে গেলে ডিম থেরাপি দেবে? কল দিব নাকি? নীল ডিম থেরাপির কথা শুনে বেশ ভয় পায়। যদি পুলিশে ধরে নিয়ে যায় তাহলে তো শেষ। নীলের এরূপ চেহারা নীরা আর নীলার বেশ হাসি পায়। তারপরে স্বাভাবিক হয়ে থাকলো তারা। মুখে গম্ভীরতা ভাব নিয়ে তাকিয়ে রইল নীলের দিকে। নীল মনে মনে ভাবলো, আমার সাথে মজা করো তাই না? দাঁড়াও দেখাচ্ছি তোমাদের মজা। নীল এবার নীলার দিকে তাকায়। নীল একবার নীলার দিকে তাকায়, আর একবার নীলার দিকে তাকায়। তারপর হাসি মুখে বলল, দিনে দুপুরে 2টা কালো রঙের পেতনি দেখছিলাম। নীলের কথা বেশ রেগে গেল দুজন। তারা জানে নীল তাদের পেতনি বলেছে। দুজনেই নীলের দিকে চেপে বসলো। নীল এদিক ওদিক তাকালো, তাদের দিকে কেউ তাকাচ্ছে কিনা দেখতে। দেখলো সবাই আপন আপন কাজে ব্যস্ত। নীরা আর নীলা রাগী দৃষ্টিতে তাকালো নীলের দিকে। নীল ঢোক গেলে তারপর মুচকি হাসলো। মুখে যত সম্ভব হাসি হাসি ভাব নিয়ে তাকালো তাদের দিকে। নীলা রাগী স্বরে বলল, তুমি আমাদের পেতনি বললে কেন? আমি তো তোমাদের পেতনি বলিনি। আমি তো পেতনি বলেছি 2টা মেয়েকে, যারা কালো শাড়ি পরেছে। আমরাই কালো শাড়ি পরে এসেছি, তুমি আমাদের পেতনি বলছো? আপু, একে কি শাস্তি দেওয়া যায় বলো তো? এই তুমি কান ধরে উঠবস করো 50 বার। এইটাই ঠিক, তাড়াতাড়ি করো। হ্যাঁ,
এইটা কিন্তু ঠিক না। আমাকে একা পেয়ে শাস্তি দিচ্ছ। আমাকে একা পেয়ে শাস্তি দিচ্ছ কেন? পেতনি বলার আগে মনে ছিল না কথাটা? এত প্যাচাল না করে তাড়াতাড়ি শুরু করে, না হলে শাস্তির পরিমাণ বেড়ে যাবে। নীল মুখ কালো করে উঠে দাঁড়ালো। নীরায় নীলার সামনে গিয়ে তারপর কানে ধরে উঠবস করতে শুরু করলো। মনে মনে কোনো কুলক্ষণে যে তাদের পেতনি বলতে গেল কে জানে। এখন কান ধরে উঠবস করতে হচ্ছে। এইদিকে নীলের কান ধরে উঠবস করা দেখে নীলা আর নীরা খিলখিল করে হেসে ওঠে। নীল মুগ্ধ দৃষ্টিতে তাকিয়ে উঠবস করতে থাকে। নীলা খেয়াল করে নীল তাদের দিকেই তাকিয়ে আছে। নীলা ধাক্কা দিয়ে নীরাকে ইশারা করে নীলের দিকে তাকাতে, নীরা তাকায় নীলের দিকে, ইশারায় নীলকে আসতে বলে। এমনি রোদের উত্তাপ একটু বেশি অন্যদিনের চেয়ে, তার উপর রোদে দাঁড়িয়ে কান ধরে উঠবস করায় নীল ঘেমে চুপচুপ হয়ে গেছে, নাকের ডগা লাল হয়ে গেছে তার। নীলকে আসতে দেখে দুজনে দুদিকে সরে যেয়ে মাঝখানে জায়গা করে দেয়। নীল এসে তাদের মাঝখানে বসে পড়ে। নীরা শাড়ির আঁচল দিয়ে নীলের ঘামটুকু মুছে দেয়, আর নীরা আঁচল দিয়ে বাতাস করতে থাকে। বেশ অনেকক্ষণ হলো তারা গল্প করছে। নীল মেয়ে দুটি যতই দেখছে ততই অবাক হচ্ছে। এত মিল কেন তাদের মাঝে? দুজনেই দুজনের প্রতি করে বিরক্তবোধ নেই। নীল মুগ্ধ দৃষ্টিতে তাকিয়ে থাকে তার পাশে বসে থাকা দুজন অন্যান্য সুন্দরী কমল স্বচ্ছ পানির নেই মেয়ে দুটির দিকে। নীলরা গল্প করার সময় হুট করে ফারিয়া এসে তাদের সামনে দাঁড়ায়। নীলা অবাক হয়ে তাদের দিকে তাকায়। সবচেয়ে বেশি অবাক হয় নীলা, কারণ বেশ কয়েকদিন ধরে ফারিয়া ভার্সিটিতে আসেনি। ফারিয়া কিছু না বলে হাঁটু গেড়ে বসে পড়ে, হাতে একটা লাল টকটকে গোলাপ নিয়ে নীলের দিকে তাক করে বলল, আই লাভ ইউ নীল। আমি তোমাকে ভালোবাসি। আমি তোমাকে চাই আমার সারাটা দিন জুড়ে। চাই আমি এক কাপ চায়ের সঙ্গী হতে তোমার সাথে। তোমাকে চাই আমার শেষ বিকেলের দমকা হাওয়ায়। তোমার ওই মায়াভরা দু চোখে নিজেকে খুঁজে পেতে হবে কি আমার? নীলা হতভম্ব হয়ে যায় ফারিয়ার কথায়। নীলার বেশ রাগ ওঠে ফারিয়ার কাজে। নীলা ফারিয়ার দিকে রাগে দেশে তাকায়। ফারিয়ার উপর বেশ রেগে যায়। মনে হচ্ছে কষিয়ে কষিয়ে কয়েকটা থাপ্পড় দিতে। মন চাচ্ছে কষিয়ে কষিয়ে কয়েকটা থাপ্পড় দিতে। নীলার দিকে তাকায়। নীলা মেয়েটা বেশ ভালো করে চিনে। মেয়েটা নীলার বেস্ট ফ্রেন্ড, কিন্তু মেয়েটা কি বললো এখন? বেশ কয়েকদিন ফারিয়াকে দেখেনি সে, হুট করে এসে নীলকে ভালোবাসি বলে দিল। নীলের মাথায় কিছু ঢুকছে না। ফারিয়া নামের মেয়েটাকে নীলাদের সাথেই দেখছিল সে, কিন্তু মেয়েটা এখন কি বললো? ফারিয়া এখনো বসে আছে নীলের দিকে, তার উত্তরের আশায়। নীলা উঠে দাঁড়িয়ে ফারিয়ার সামনে যায়। নীলা গিয়ে কষিয়ে চর দেয় ফারিয়ার গালে। নিজের রাগ আর সামলাতে না পেরে ফারিয়া চোখ বড় বড় করে, এই তুই ওরে ভালোবাসিস বললি কেন? আমি কাকে কি বলবো সেটা আমার ব্যাপার। তুই কেন এত কথা বলছিস? আমি নীলকে ভালোবাসি বললে তোর সমস্যা কি? আমার কি সমস্যা জানিস তুই? নীল আর নীরা আপুর বিয়ে ঠিক হয়ে গেছে। তাতে কি? আমি নীলকে বিয়ে করব, তুই কি করবি করিনিস। নীল শুধু আমার, আর এই থাপ্পড়টা তোলা রইল, সময় ফেরত দেব তোকে। নীলার রাগে গজগজ করে, রাগে জোরে নিঃশ্বাস নেয় সে। নীলা এগিয়ে যায় ফারিয়ার দিকে, তারপর কষে 3টা থাপ্পড় দেয়। তারপর কানের কাছে মুখ দিয়ে বলে, তুই কার মেয়ে, কি করিস, নাম কি তোর? কিছুই জানি না আমি। হয়তো আমি কে তা জানিস? তোকে যদি নীলের আশেপাশে দেখি জ্যান্ত কবর দিয়ে দিব। যা ফুট এখান থেকে। ফারিয়া কিছু না বলে মুচকি হাসি দিয়ে চলে যায়। নীলার কাছে গিয়ে নীলার মাথায় হাত বুলিয়ে দেয়। নীলারা যখন ফারিয়ার কাছে যায় তখন নীলের মোবাইলে মেসেজ টিউন বেজে ওঠে। পকেট থেকে মোবাইল নিয়ে মেসেজ অপশনে গিয়ে দেখে একটা আননোন নাম্বার থেকে মেসেজ এসেছে। নাম্বারটা প্রাইভেট। কল দেয় সেই নাম্বারটাতে, দেখে বন্ধ। নীল পুরো মেসেজটা কি লেখা আছে পড়তে শুরু করে, ওয়েলকাম টু মাই মাইন্ড সিটি। খুব শীঘ্রতা তোমার সাথে দেখা হবে সেই চিরচেনা রক্তের স্রোতে ঘেরা রাস্তাটায়। ইউ আর মেয়থফুল ডেভিল। নীলের মাথায় কিছু ঢুকছে না। কে এই ব্যক্তি? এরকম মেসেজ বা তাকে কেন দিল? কাকে যেন মেসেজ করে নাম্বারটা পাঠায় সে। তারপর ফারিয়া নামের মেয়েটাকে ফলো করতে বলে। সামনে তাকায়, ফারিয়া নামের মেয়েটা চলে গেছে। সামনে তাকিয়ে দেখে ফারিয়া নামের মেয়েটা চলে গেছে। তারপর ক্লাসে বসে আছে নীরা আর নীলা। হয়তো আর কিছুক্ষণ পর স্যার আসবে। শোরগোল থাকা ক্লাসটা হঠাৎ নিস্তব্ধ হয়ে গেল। সবাই চুপচাপ হয়ে বসে আছে। পুরো ক্লাস জুড়ে কোনো সারা শব্দই হচ্ছে না। সব সময় হই হুল্লোড় থাকা ক্লাসটা হঠাৎ এইরকম চুপ হয়ে যাওয়ায় বেশ অবাক হলো নীল বেশ
নীলকে বেশ ভাবাচ্ছে ফারিয়ার প্রপোজ করার বিষয়টা। বেশ চিন্তিত সে এই কাণ্ডটা নিয়ে। ফারিয়া হুট করে কেন তাকে প্রপোজ করলো? সে তো জানতো তার বান্ধবী নীলা তাকে ভালোবাসে, তাহলে কেন করলো এমন? এর পিছনে কি কোনো কারণ আছে? কী বা কারণ থাকতে পারে? কী বা থাকতে পারে এর পিছনে? সকালে এরকম মেসেজ দেওয়ার কারণটাই বা কি? কে হতে পারে সে? নীল মনে মনে এইসব কথাগুলোই ভাবছিল। নীলার ডাকে বাস্তবে আসে সে। বেশ হকচকিয়ে নীলার দিকে তাকায় সে। নীলা তার দিকে রাগে দৃষ্টিতে তাকিয়ে আছে। শুকনো ঢোক গিলে মাথা নিচু করে বসে থাকে। হার চোখে একবার নীলার দিকে তাকায়, আর একবার নীলার দিকে তাকায় সে। নীলার রাগটা একটু বেশি। নীলার দিকে তাকিয়ে মাথা নিচু করে নেয়। নীলা ফারিয়ার কথাটা মনে আসতেই রাগে ফেটে পড়ছে। এমনি তার রাগটা একটু বেশি। তার মন চাচ্ছে ফারিয়াকে যন্ত্র পুঁতে দিতে। নীল আমার কথাটা মনে আসতেই তার রাগটা আরও বেড়ে গেল। এই মুহূর্তে ফারিয়াকে যদি কাছে পেত তাহলে কী যে করতো সে নিজেও জানে না। রাগের কারণে মুখ দুটো লাল হয়ে গেছে তার। নীলের উপরে তার ভীষণ রাগ লাগছে। ছেলেটা কেন এত মায়াবী হলো? একটু অসুন্দর হলে কি হতো? নীলা আশেপাশে তাকালো, দেখলো কিছু মেয়ে নীলের দিকে হাঁ করে তাকিয়ে আছে। নীলার রাগটা মুহূর্তের মধ্যে আকাশচুম্বী হলো। নীল আর নীরাকে হাত টেনে বাইরে নিয়ে আসলো। নীলার এরকম কাজে বেশ অবাক হলো। নীলা বাইরে এসে হাতের নখ কাটতে লাগলো। মুখ দিয়ে রাগটা কমাতে চেষ্টা করলো। নীলু, তোর কি হয়েছে রে? এরকম করছিস কেন? নীলা কিছু বলে না। পুরো কুচকায় একবার নীলের দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালো, আবার চোখ ফিরিয়ে সামনের দিকে তাকালো। নীলার তাকার ধরন দেখে মাথা নিচু করে নেয়। নীলা আবারও বলে উঠল, এই নীলু, কি হয়েছে আমাকে বল। তেমন কিছু না আপু, এমনি। কিছু তো হয়েছে। ফারিয়ার উপর রেগে আছিস? দেখ, ও কিচ্ছু করতেই পারবে না। আমরা আছি না, ও কিচ্ছু করতেই পারবে না। আর কিছু নিয়ে কি রেগে আছিস? কি সেটা বল আমাকে। তুমি দেখলা না আপু, ক্লাসের সব মেয়ে নীলের দিকে তাকিয়েছিল। মনে হয় চোখ দিয়ে গিলে খাবে। লুচ্চু মেয়েগুলো, মনে হয় জীবনের ছেলেই দেখে নেই। মন চাচ্ছে গিয়ে চোখগুলো উপড়ে ফেলি। আর ওই ফারিয়াকে যদি কাছে পাই না, তাহলে আমি কি করব নিজেও জানি না। শালি আমাদের জিনিসে হাত দিতে চায়, তাই না? নীলার কথা শুনে নীরা আর নীল হতভম্ব হয়ে গেল। মেয়েটা এসে সামান্য কারণে তাদের এইভাবে ক্লাসরুম থেকে টেনে আনলো। মেয়েটা পারও বটে। নীরা বেশ হাসি পাচ্ছে। যদি হাসে নীলা রেগে যাবে আরও, তাই আপাতত হাসছে না সে। নীলের দিকে কঠোর দৃষ্টিতে তাকালো। সব হয়েছে এই বান্ধব ছেলের জন্য। নীলার দিকে তাকিয়ে ঢক গেল। সে আবার কি করলো এই মেয়েকে? নীলের দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে বলল, এই বান্দর, এদিকে আয় তুই, তোর ক্লাস আছে আজ। নীরা আপু, চলো ওকে ধরে ক্লাস নিব। নীরা হাসি আটকে বলল, হ্যাঁ চল। নীরা গিয়ে নীলকে শক্ত করে ধরে, যাতে পালিয়ে না যায়, তাকে ধরে নিয়ে আসে ভার্সিটির পিছনে শুনশান জায়গায়। এইখানটায় তেমন কেউ আসে না, যার ফলে তারা বেশ সুবিধাই হবে তাদের কাজ সৃষ্টি করতে। তাদের পিছন থেকে কেউ একজন বেশ তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে আছে। নীলার চোখে তাকায় লোকটার দিকে, মুচকি হাসে সে। লোকটা কাকে যেন কল করে, তারপর বলে সে নীলকে নিয়ে ভার্সিটির পিছনে চলে যায়। নীলের সামনে দাঁড়িয়ে আছে দুজন। নীল মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। নীলা মিটিমিটি হাসছে নীলের দিকে তাকিয়ে। নীলা কানে কানে কি যেন বলল, সাথে সাথেই নীলা উচ্চস্বরে হেসে দেয়। নীলের দিকে তাকিয়ে গম্ভীর কণ্ঠে বলল, এদিকে আসো তুমি। নীল ধীর পায়ে নীলার সামনে এসে দাঁড়ায়, মাথা নিচু করে নেয়। নীলা মুচকি হেসে বলে, এখন আমাদের দুইজনকে কিস করো ফটাফট। নীল করুণ দৃষ্টিতে তাকায় নীলার দিকে। নীলা অন্যদিকে মুখ ফিরিয়ে মুচকি হাসে। প্লিজ অন্য কিছু বলো, এটা পারবো না। হবে না, এটাই করতে হবে। এটাই তোমার শাস্তি। প্লিজ। ওই তাড়াতাড়ি কিস দে, না হলে পিটাইয়া সোজা করে ফেলমু। নীল বেশ ভয় পায়, মনে মনে হাসে সে। সামান্য একটা মেয়ে তাকে পিটানোর হুমকি দিচ্ছে। মুখটা যথাসম্ভব করে বলে কাচুমাচু করে নেয় সে। তারপর ধীর কণ্ঠে বলে, আমি কিস দিতে পারি, কিন্তু একটা শর্ত আছে। বলো। কিস করার সময় দুজনের চোখ বন্ধ থাকতে হবে, না হলে কিস দিতে পারবো না। রাজি, কিন্তু তুমি যদি পালিয়ে যাও তাহলে? পালাবো না, এখন দুইজনই চোখ বন্ধ করো। নীলা চোখ বন্ধ করে। নীল তাদের সামনে এসে মুগ্ধ দৃষ্টিতে তাকায় দুজনের দিকে। কিছু না করে এক ধ্যানে তাকিয়ে থাকে। নীল কিছুক্ষণ তাকে বেশ দ্রুত চোখ সরিয়ে নিয়ে দৌড় লাগায়। এক দৌড়ে একদম ভার্সিটির গেটের সামনে এসে দাঁড়ায়। এইটুকু দৌড়ে আসতে বেশ হাঁপিয়ে গেছে সে।
তার মাথা নিচু করে জোরে জোরে নিঃশ্বাস নিতে থাকে। আজ আর ক্লাস করবে না বলে সিদ্ধান্ত নিল সে, তাই নিশির স্কুলের দিকে এগিয়ে যায়। ওইদিকে বেশ অনেকক্ষণ ধরে নীলের উপস্থিতি না পাওয়ায় নীলা চোখ খুলে দেখে, কিন্তু সামনে তাকে দেখে নীল নেই। নীলা চোখ খুলে সেও দেখে নীল নেই, তার মানে সে পালিয়েছে। নীলের উপর বেশ রাগ হয় দুজনে। নীরা বলল, কিরে নীলু, নীল কই গেল রে? জানি না আপু, আমাদের চিট, তাই না? ওকে মজা দেখাবো। কালকে ভার্সিটিতে আসলো। চলো আপু, ক্লাসের দিকে যাই। চল। নীলা আর নীরা ক্লাসের দিকে যায়। নীল নিশির স্কুলের সামনে এসে দাঁড়িয়ে আছে, যার অল্প কিছুক্ষণ পর নিশির স্কুল ছুটি করে দিবে। সেদিন নিশিকে তাদের বাড়িতে নিয়ে আসার পর নিশিকে স্কুলে ভর্তি করায় সে। একটা টং দোকানের সামনে দাঁড়িয়ে আছে, দোকানটা থেকে একটা সিগারেট নিয়ে সেটাই টানতে থাকে। এরই মধ্যেও নিশির স্কুল ছুটি দিয়েছে। নীল বাইরে স্কুলে ছাত্রছাত্রী আনাগোনা দেখে হাত থেকে সিগারেটটা নিয়ে ঢিল দেয়, তারপর দোকানদারের থেকে একটা চুইংগাম নিয়ে মুখে পুরে নেয়। নিশির সামনে আসার সাথে সাথেই নিশিকে কুলে তুলে নেয়। বনু, কেমন হলো আজ স্কুলের টাইম? খুব ভালো। চল আজকে হেঁটে যাই। চলো। নীল নিশিকে নিয়ে রাস্তার ফুটপাথ দিয়ে হেঁটে যাচ্ছে। বেশ কিছু দূর আসার পর নীল খেয়াল করলো তার পিছু নিয়েছে কয়েকটা লোক। নীল হাঁটার স্পিড বাড়িয়ে দেয়। হুট করে পিছন থেকে কে যেন তার মাথায় কালো কাপড় পরিয়ে দেয়। ঠিক সেইভাবে নিশির মাথায়ও কালো কাপড় বেঁধে দেয় সে। নীল আর নিশিকে তারা একটা গাড়িতে উঠিয়ে নেয়। নীলের পাশে থাকা লোকটা কাকে যেন কল করে। জি, সালাকে তুলে নিয়েছি, পুরানো গোডাউনে নিয়ে যাচ্ছি তাকে, আপনি তাড়াতাড়ি আসেন। নীলের পাশে থাকা লোকটা কাকে যেন কল করে বলল। অপাশ থেকে কি বলল শোনা গেল না। লোকটা সালাম দিয়ে ফোনটা রেখে দিল। বেশ দ্রুত গতিতে ছুটলো নীলের বসে থাকা গাড়িটা। মুখ দিয়ে টু শব্দও করেনি। 40 ওয়াটের হলদে রঙের বাল্বটা জলজল করছে। হলদে বাতিটা ঠিক নিচেই নীলকে বসিয়ে রেখেছে একটা চেয়ারে। শরীরটা শক্ত মোটা জাতীয় দড়ি দিয়ে বাঁধা। মাথাটা এদিকে কাত করে চোখ বন্ধ করে বসে আছে সে। তার সামনে আরও একটি চেয়ার বিদ্যমান। কপাল বেয়ে গরম লাল টকটকে রক্ত গড়িয়ে পড়ছে। তার থেকে বেশ কিছু দূরে নিশি পড়ে আছে, অজ্ঞান হয়ে পড়ে আছে। নীল দুর্বল চোখে মিটি মিটি করে নিশির দিকে তাকিয়ে দেখে নিশির মাথা দিয়ে রক্ত পড়ছে। নীল মুচকি হাসে। রুমের চারিদিক জুড়ে সিগারেটের ধোঁয়া ভরপুর, সাথে বিয়ারের গন্ধও রয়েছে। নীলের একটা সিগারেট খাওয়ার বেশ ইচ্ছে জাগলো। রুমে থাকা সকলের দিকে একবার তাকালো, মাথা নিচু করে নেয়। মাথা নিচু করা অবস্থায় মুচকি হাসে। রুমটায় প্রায় 20 থেকে 30 জনের মতো হবে। নীল লোকটার দিকে তাকে বিড়বিড় করে কি যেন বলল। তারপর, এই শোনো না, প্রতিদিন ভালোবাসার নতুন নতুন গল্প পেতে ও শুনতে চাইলে আমাদের আলোর ডায়েরি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিও, কেমন? শহর থেকে বেশ কিছু দূরে গোডাউনটার চারিদিকে জঙ্গলে ঘেরা। বাহির থেকে ছিঁড়ি পোকার ডাক শোনা যাচ্ছে, সাথে দূর থেকে ভেসে আছে শিয়ালের ডাক। নীল আধমরা হয়ে বসে আছে। শরীরটা তার বেশ দুর্বল, হাত দুটো নড়াচড়া করতেই পারছে না একদম। এখানে নিয়ে আসার পর থেকে বেশ মেরেছে তাকে। চোখ দুটো নিভু নিভু, তার কথা বলার শক্তি পাচ্ছে না সে। আধো আলোয় তাকে মারার লোকটার দিকে তাকালো নীল। কিছু বলে না সে, শুধু মুচকি হাসে। সারা শরীর প্রচণ্ড ব্যথা, গা ঘাম ঝরছে তার। ঘামের চোটে গায়ে থাকা কম দামি শার্টটা একদম ভিজে গেছে তার। চোখ বন্ধ করে মাথা নিচু করে বসে রইল সে। তার থেকে কিছু দূরে মানুষগুলোর কথা শোনার চেষ্টা করলো সে। লোকগুলোর মধ্যে একজন বলে উঠল, দেখ দেখ রাফিয়ান, সালাক কেমন করে সিংহ থেকে ভিজে বেড়ালে পরিণত হলো। ইস, ম্যাডাম যদি দেখতে পেত তাহলে কি যে মজা লাগতো তার। এই বলে সামনে থাকা লোকটা উচ্চ স্বরে হাসা শুরু করে। তার হাসি দেখে গোডাউনটার সব লোকগুলো হাসা শুরু করে। নীলও তাদের সাথে তাল মিলিয়ে হাসে, তবে তা বেশ শব্দ করে। লোকগুলো বড় বড় চোখ করে তাকায়। নীল এখনও হাসছে। লোকগুলো ভয়াতক চোখে তাকায় নীলের দিকে। তাদের হাসি বন্ধ হয়ে গিয়েছে। মৃত্যুর মুখে দাঁড়িয়ে ছেলেটা এভাবে হাসছে কেন? পাগল হয়ে গেছে নাকি? ম্যাডাম তো বলেছিল ছেলেটা বেশ ডেঞ্জারাস, দেখতে একদম হাবাগুবাটাই। মনে হয় পিস্তল কিভাবে ধরে তাও জানে না, কোনোদিন মারামারি করেনি মনে হয়। মনে মনে কথাগুলো নিজ মনে আওড়াচ্ছিল লোকগুলোর লিডার সাইফ। সাইফ ধীর পায়ে হেঁটে নীলের সামনে চেয়ারে বসলো। প্যান্টের পকেট থেকে একটা সিগারেট নিয়ে জ্বালায় সেটা। একসাথে কয়েকটা টান দিয়ে নীলের মুখের উপর ধোঁয়াগুলো ছেড়ে দেয়। নীল জোরে কেসে ওঠে। মাথার উপরে থাকা হলদে লাইটটা জলজল করে জ্বলছে আপন গতিতে। লোকগুলো একের পর এক বোতল মদ বিয়ার খাচ্ছে। নীল চোখ বন্ধ করে জোরে একটা শ্বাস নেয়। নিশির দিকে তাকে চোখ লাল হয়ে যায় তার। ছোট্ট নিশিকে এভাবে পড়ে থাকতে দেখে রাগ ওঠে তার।
দরজার ঠকঠক আওয়াজ আশায় একজন গিয়ে দরজাটা খুলে দেয়। ফারিয়া ঘরটার ভিতরে ঢুকে ধীর পায়ে হেঁটে নীলের সামনে চেয়ারটা গিয়ে বসে সে মুখে থাকা কালো মাস্কটা খুলে ফেলে হঠাৎ করে উচ্চস্বরে হাসা শুরু করে। বেশ অনেকক্ষণ হাসলো সে। হাসি বন্ধ করে নীলের দিকে তাকালো সে, দেখে নীল তার দিকে হা হয়ে তাকিয়ে আছে। ফারিয়া দাঁত চেপে বলল, কিরে অবাক হয়েছিস বুঝি? নীল হা হয়ে তাকিয়ে আছে ফারিয়ার দিকে অবাক চোখে। ভার্সিটিতে থাকা চঞ্চল উচ্ছ্বসিত মেয়েটা এমন গম্ভীর রূপ দেখে বেশ ভ্যাবাচিকে খায়। এই কোন ফারিয়াকে দেখছে সে? আর তার সাথে নীলের শত্রুতাই বা কি? তাকে কি জন্য এখানে এনেছে? মনে মনে কথাগুলো আওড়াচ্ছিল নীল। ফারিয়া মুচকি হেসে বলল, কিরে ভাবছিস তোকে এখানে কেন আনলাম তাই তো? হয়তো তুই জানিস তোকে এখানে কি জন্য আনলাম। নীল যেন কোনো এক মোহে পড়ে রয়েছে, মুখ দিয়ে কোনো শব্দই বের হচ্ছে না। ফারিয়ার দিকে পূর্ণ দৃষ্টি তাকালো, মুখে নেই কোনো চঞ্চলতা, হাসে কেবল একরাশ গম্ভীরতা। নীল ফারিয়ার দিকে তাকিয়ে মুচকি হাসলো। ফারিয়া বেশ অবাক হয়, ছেলেটাকে সে ভেবেছিল হাবাগোবা সহজ সরল। নীল মুচকি হেসে বলে, আমি জানি নীলার উপর রাগ আছে, তাই ওকে শায়েস্তা করার জন্য আমাকে মেরে ফেলবে। আরও একটা কারণ আছে আমাকে মারার, সেটা না হয় বললাম না। নীলের কথা শুনে ফারিয়া উচ্চস্বরে হাসা শুরু করে। নীল তার সাথে তাল মিলিয়ে হাসা শুরু করে। ফারিয়া অবাক হয়, ছেলেটা হাসলো কেন? নীল হেসে চলছে। ফারিয়া বেশ বিস্মিত দৃষ্টিতে তাকায়, ছেলেটার মৃত্যুর মুখে এইভাবে হাসছে কেন? নীলের দিকে আজ চোখে তাকায়, চেহারার ভয়ের লেশ মাত্র নেই, একদম হাস্য উজ্জ্বল মুখ। অন্য কেউ হলে এতক্ষণে হাতে পায়ে ধরে কান্না করে দিত, কিন্তু ছেলেটা কি নির্বিকার ভঙ্গিতে তাকিয়ে আছে। নিজেকে স্বাভাবিক করে ফারিয়া বলে, আর কিছুক্ষণ পর তোর মৃত্যু। তোর একটু ভয় লাগছে না তোর? ভয় থাকা ভালো, ভয় থাকা ভালো, কিন্তু তা অপর পাশের মানুষটার। কখনো সিংহ দেখেছ? হয়তো দেখেছ। জঙ্গলে সবাই তাকে ভয় পায়, কারণ সে হিংস্র। বনের আরেক হিংস্র প্রাণী বাঘও আছে, সেও কিন্তু সিংহের সামনাসামনি হয় না। হয়তো জানো না। আচ্ছা আমি বলছি, কারণ সে জানে তার সামনে গেলে মৃত্যু থেকে বেঁচে ফিরতে পারবে না, কারণ সে একাই যথেষ্ট। আমি বনের সেই সিংহ, যার কোনো ভয় নেই। আমি হিংস্র, আমি ভয়ঙ্কর। আই অ্যাম দ্য কিং অফ রাফিয়ান সিটি। ফারিয়া ভয়াত্মক কণ্ঠেই বলে, কে তুই? পরিচয়টা না হয় অজানাই থাক। ফারিয়া নিজের কাছে থাকা পিস্তলটা নীলের দিকে তাকায়, বেশ রাগী কণ্ঠেই বলল, কে তুই? কোনো ভনিতা না করে বল। বেশি উত্তেজিত হওয়া কিন্তু শরীরের জন্য ক্ষতিকর। তুই বলবি কে তুই? কোনো এক নিশাচর পশু, যার নেশা নিহিত তাজা রক্তের গন্ধ। তোর আসল পরিচয় কি? ব্ল্যাক কোবরা। কি? ফারিয়া বেশি অবাক হয়, ছেলেটা কি আজে বাজে কথা বলছে। ফারিয়া পিছনে থাকা লোকগুলো ছিটকে কয়েকটা পিছনে সরে যায়। নীলের কথা শুনে নীল উঠে দাঁড়ায়। পরে কিছু বুঝে ওঠার আগে শ্যাট করে একটা শব্দ হয়, তারপর সব কিছু নীরবতা, নিস্তব্ধ। বাড়িতে থাকা সব লোক এমনকি ফারিয়ার সহ বেশ অবাক হয়। নীল পিস্তল হাতে দাঁড়িয়ে আছে, ধীর পায়ে ফারিয়ার সামনাসামনি এসে দাঁড়ায়। ফারিয়া এখনো হা হয়ে তাকিয়ে আছে, কিন্তু বিশেষই হচ্ছে না হাবাগোবা ছেলেটা এত ভয়ঙ্কর। তার থেকে কিছুটা দূরে পড়ে আছে একটা ছেলে, কপালের মাঝ বরাবর গুলি বুলেটের চিহ্ন, মাথা ছুঁয়ে লাল রক্ত পড়ছে ফ্লোরে। নীল খানিকটা ফারিয়ার দিকে ঝুঁকে পড়ে, বেশ শান্ত কণ্ঠে মুচকি হেসে বলল, তুই মেয়র নাজিম খানের মেয়ে। আমি তোর বাবাকে খুন করেছি, কেন জানিস? তোর বাবা তোর বয়সী কিছু মেয়েকে ধর্ষণ করেছে, সেই সাথে তোর বাবার সাথে কিছু পুরনো হিসাব ছিল। এখন বল, তোকে কে পাঠিয়েছে? আমি জানি না। নীল ফারিয়ার দিকে মুচকি হেসে তাকায়। হঠাৎ করে থপ করে কিছু পড়ে যাওয়ার শব্দ এলো। ফারিয়া পিছনে ফিরে তাকালো, সবাই কেমন যেন জড়সড় হয়ে দাঁড়িয়ে আছে। ফারিয়া ভয়ে ঠক গেলে আশেপাশে তাকায়, গা দিয়ে ঘাম বের হচ্ছে। নীল ফারিয়ার দিকে তাকিয়ে মুচকি হাসে। ফারিয়া জড়ো কণ্ঠে বলে, আমি সত্যি বলছি, আমি কিচ্ছু জানি না। কিছুদিন আগে আমার মোবাইলে একটা কল আসে, নাম্বারটা আমি চিনি না। পরে আমি কল দিলে বন্ধ দেখায়, বেশ অবাক হয়েছিলাম। সাথে সাথে একটা মেসেজ আসে, সেখানে লেখা ছিল তুমি নাকি আমার বাবাকে খুন করেছ। প্রথমে বিশ্বাস করিনি, অচেনা ব্যক্তিটি আমাকে কিছু ছবি পাঠায় তোমার। তারপর বিশ্বাস হলো তাহলে তুমিই আমার বাবাকে খুন করেছ। বেশ রাগ হয় তোমার ওপর। সে বলে তোমাকে প্রপোজ করতে, আমি করে দিলাম, বাট নীলারা এসে সব শেষ করে দিল। আজ বিকেলে তোমাকে মেসেজ করি এখানে আসার জন্য। তোমাকে নাকি ওরা ধরে ফেলেছে। আমিও এসে যাই। আমি কখনো তার আওয়াজ শুনিনি, কেবল মেসেজ করতো আমাকে।
সে মেয়ে নাকি ছেলে সেটাও জানি না। এক্ষুনি তাকে মেসেজ করে পাঠাও তুমি আমাকে মেরে ফেলেছ। জি করছি ভাইয়া। ফারিয়া মেসেজ করে নীলের কথা বলাগুলো পাঠায় অচেনা ব্যক্তিটিকে। ওই দিক থেকে তারপর নীলের দিকে তাকায়, দেখে নীল নিশির সামনে হাঁটু মুড়ে বসে আছে। আজ চোখে তাকায় সে নীলের দিকে, চোখ যায় টেবিলের উপর, পিস্তলটা সেখানেই পড়ে আছে। ফারিয়া বেশ দ্রুত গিয়ে পিস্তলটা হাতে নেয়, তারপর নীলের দিকে তাক করে বলে, এখন কি করবি? তুই যত বড় রাফিয়ান হোস না কেন, একটা বুলেটের কাছে কিছুই না। একটা সুযোগ দিলাম, এখান থেকে চলে যা, না হলে মা বলার টাইমও পাবে না। বেশ সুন্দর করে কথা বলতে পারিস তুই, বাট একটা আফসোস, কেউ তোর কথা আর শুনতে পারবে না। যা মর তুই। ফারিয়া কথাটা বলে ট্রিগারে চাপ দেয়, কিন্তু কোনো বুলেট বের হয় না, কেবল ট্রিগারে চাপ দেওয়ার শব্দ হয়। ফারিয়া অবাক হয়েছে, গুলি চালালো অথচ কোনো গুলি বের হলো না। নীল উচ্চ স্বরে হাসা শুরু করে, ফারিয়া রাগে পিস্তলটা ছুঁড়ে মারে। নীল নিজের কোমরে রাখা .52 ক্যালিভারি পিস্তলটা হাতে নিয়ে লোড করে কিছু বুঝে ওঠার আগে ফারিয়ার পায়ে গুলি করে সে। ফারিয়া ব্যথায় চিৎকার দেয়। নীলের জন্য এতে বেশ সুখ হচ্ছে। ফারিয়ার কাছাকাছি গিয়ে টেবিলে থাকা সিগারেটের প্যাকেট থেকে একটা সিগারেট নিয়ে সেটা মুখে দেয়। সিগারেটটা জ্বালিয়ে ফারিয়ার মুখের উপর ছেড়ে দেয়। মুচকি হেসে বলল, তোকে বললাম চলে যা, গেলি না তুই, এখন এদের সাথে তুইও মরবি। কথাটা বলে নীল উচ্চ স্বরে হাসা শুরু করে। ফারিয়ার ব্যথার কারণে চোখ দিয়ে পানি বের হচ্ছে। বেশ কান্নাজড়িত কণ্ঠে বলল, প্লিজ আমাকে ছেড়ে দাও। জবাবে নীল মুচকি হাসলো। কিছু বললে না সে, কেবল নিজের কাছে থাকা বাটন ফোনটা নিয়ে কি যেন লিখে, তারপর রেখে দেয়। রাত তখন একটা সুই, পরিবেশটা তখন নিস্তব্ধতায় ছেয়ে গেছে। চারিদিকটা কেমন থমথমে, সাথে ফিটগুট অন্ধকার। প্রায় সব প্রাণী ঘুমিয়ে পড়েছে, কেবল কয়েকটা শিয়াল আর কুকুর বাদে। ঝিঝি পোকার ডাক শোনা যাচ্ছে না আর, কেবল রাস্তায় পড়ে থাকা কয়েকটা কুকুরের বিটঘুটের ডাক শোনা যাচ্ছে। নিকশ কালা আকাশের রঙে বেরঙে তারায় ভরপুর। চারটাও আজ পূর্ণাঙ্গ রূপে আসেনি, কেমন যেন আজ আকাশটা বড্ড ফাঁকা ফাঁকা লাগছে। পূর্ণাঙ্গ চাঁদবিহীন আকাশটা মনে হয় একরকম ফাঁকা। গোডাউনের সামনে এসে একটা কালো রঙের BMW গাড়ি থামলো। বেশ কিছুক্ষণ হলো গাড়িটা এসে থেমেছে, কিন্তু কেউ নামছে না। কালো পিচ ঢালা রোডটা বেশ শুনশান, মানুষজন বা পশু পাখির কোনো অস্তিত্ব নেই। অনেকক্ষণ হলো গাড়ি থেকে কেউ নামছে না, কেবল গাড়ির ভিতরে থাকা সাদা কালচে ধোঁয়া বের হচ্ছে। বেশ অনেকক্ষণ পর নামে একজন, গায়ে কালো কোট, কালো ছেঁড়া স্টাইলের প্যান্ট, পায়ে হাই কনভার্স জুতা, মাথায় হুডি তোলা টুপি, মুখে কালো মাস্ক, যার কারণে মুখটা দেখা যাচ্ছে না। সে গাড়ি থেকে নেমে গাড়িটার এদিক ওদিক করে। প্যান্টের পকেট থেকে সিগারেটের প্যাকেটটা নেই, সেখান থেকে একটা সিগারেট নিয়ে মুখে চালায়। একসাথে কয়েকটা টান দিয়ে ধোঁয়াগুলো নিস্তব্ধতায় ঘেরায় রাস্তায় অভিমুক্ত করে দেয়। বেশ অনেকক্ষণ দাঁড়িয়ে ধীর পায়ে হেঁটে যায় গোডাউনটার দিকে। এটাকে গোডাউন বলে ভুল হবে, পুরনো একটা ভাঙ্গা বাড়ি। আগন্তুক ধীর পায়ে বাড়িটার মেন দরজায় এসে দাঁড়ায়, সিগারেটের শেষটা টান দিয়ে ছুঁড়ে ফেলে দেয়। তারপর বেশ ভরাট কণ্ঠে বলে, কিরে, কে আছিস? দরজাটা খোল। বেশ সময় নিয়ে কেউ দরজাটা খুলে দেয়। আগন্তুক ধীর পায়ে ভিতরে প্রবেশ করে নীলের দিকে তাকায়, দেখে নীল চেয়ারে হেলান দিয়ে বসে আছে। তারপর আগন্তুক নীলের বাড়িটার দরজায় দাঁড়ায়। বেশ কিছুক্ষণ হলো একজন এসে দরজাটা খুলে দেয়। দরজায় দাঁড়িয়ে নীলের দিকে তাকায়, দেখে চেয়ারে হেলান দিয়ে মাথা নুয়ে বসে আছে নীল। সারা শরীরে ছপ করে রক্তচাপ, হালকা আকাশি রঙের শার্টটা রক্তের দাগে একদম লাল হয়ে গেছে। আগন্তুক ধীর পায়ে রুমটার ভিতরে ঢুকে চারিদিকে চোখ বোলায় তীক্ষ্ণ চোখে। সবকিছু ঠিকঠাকই আছে। ধীর পায়ে এসে নীলের সামনে চেয়ারে বসে পড়ে, এসে একজনকে ইশারা করে পানি আনতে বলে। লোকটা আগন্তুকের কথা মতো পানি নিয়ে আসে এক গ্লাস। লোকটা এগিয়ে গিয়ে আগন্তুকের হাতে পানির গ্লাসটা দেয়। আগন্তুক নীলের দিকে তাকিয়ে মুচকি হাসে। নীলের মুখে পানি ছিটা দেয় সে। নীল হালকা চোখে পাপড়ি মেলে, দেখে সামনে মাস্তানি পোশাক পরিহিত একজন বসে আছে। নীল আগন্তুকের দিকে তাকায় ভীতু চোখে। চেনা লাগছে তার, কোথাও যেন সে দেখেছে আগন্তুককে, কিন্তু মনে করতে পারছে না। নীল স্বাভাবিক কণ্ঠেই বলে ওঠে, কে তুমি? আমাকে ধরে এনেছো কেন? কি করেছি আমি? লোকটি কিছু না বলে হাসতে থাকে, বেশ শব্দ করে। রুমের ভিতরে হওয়ার হাসিটা বেশ শব্দ করে ভেসে আসছে।
40 ওয়ার্ডের হলদে বাতিটা নিভু নিভু। রুমের চারিদিকেই অন্ধকার, কেবল তাদের দুজনের উপরে আলো পড়ছে। আগন্তুক কিছু না বলে প্যান্টের পকেট থেকে সিগারেটের প্যাকেটটা হাতে নেয়। দুইটির সঙ্গে সিগারেট নিয়ে একটা নিজের মুখে দেয় আর একটা নীলের সামনে ধরে। নীল স্বাভাবিক কণ্ঠেই বলে, আমি সিগারেট খাই না। নীলের কথা শুনে সামনে এসে থাকা আগন্তুক বেশ শব্দ করে হাসে। নীল অবাক চোখে তাকায়। হাসিটা মেয়ের বেশ পরিচিত মনে হচ্ছে হাসিটা, কিন্তু কোথায় শুনেছে হাসিটা সে? নীরা নাকি নীলা নাকি অন্য কেউ? নীল বিস্মিত কণ্ঠেই বলে, কে তুমি? মনে হচ্ছে তুমি আমার বেশ পরিচিত। কেন মনে হচ্ছে আমার এমন? আগন্তুক এবার কিছু বলে না, শুধু হাসে। এবার বেশ শব্দ করেই হাসে। নীল বিরক্তিতে চোখ মুখ কুচকায়। সামনে থাকা মানুষটার উপর বেশ রাগ হচ্ছে তার। মানুষটা এত হাসছে কেন? আগন্তুক হাসি মুখে তাকায় নীলের দিকে, তারপর বেশ গম্ভীর কণ্ঠে বলে, আমি কি নিজেই জানি না তোমাকে কিভাবে বলবো, তবে এটুকু বলতে পারি হয়তো তোমার বেশ পরিচিত একজন কেউ। নীল? ও, তাহলে তুমি আমাকে তুলে এনেছো? তোমার সাথে বহুদিনের হিসাব আছে, সেই সব টোকাতে হবে না। ওই তুই আবার কে? এটা আমার শিকার, এখান থেকে চলে যা, নাহলে তুই এর সাথে মারা পড়বি। দরজায় দাঁড়িয়ে কে যেন বলল কথাটা। নীল আর আগন্তুক পিছনে তাকালো, দেখে তাদের ঠিক পিছনে দরজায় দাঁড়িয়ে আছে একজন। গায়ে আগন্তুকের মতোই পোশাক, মুখে সিগারেট, যেটা আধা জ্বালানো। নীল আর আগন্তুক মেয়েটার লোকটার দিকে তাকিয়ে শব্দ করে হাসে। লোকটা ধীরে পায়ে লোকটার রুমের ভিতরে প্রবেশ করে। কেউ একজন এসে একটা চেয়ারে বসিয়ে দেয়। ফারিয়া বেশ দূরে পড়ে আছে, নিশি এখনো অজ্ঞান, তার কোনো হুঁশ নেই। লোকটা ফারিয়ার দিকে বিটঘুটে হাসি দেয়। ফারিয়ার যন্ত্রণায় কাতরাচ্ছে, পায়ে গুলি লাগায় বেশ ব্যথা হচ্ছে, চোখ মুখ লাল হয়ে গিয়েছে। লোকটা নীলের দিকে তাকায়, মুখে মাস্ক থাকায় লোকটার ভাবভঙ্গি বোঝা যাচ্ছে না, তবে বোঝা যাচ্ছে লোকটা হাসছে। নীলের দিকে তাকিয়ে হেসে গম্ভীর কণ্ঠে বলে, ভার্সিটির ছাত্র, সাথে মাস্তানি করেও বেড়াস, বেশ ভালো। তোকে দেখে কেউ বলবে না তুই এত ভয়ঙ্কর। কেমন পারিস তুই এসব? যাক বাদ দে, নিকেতাকে তো চিনিস, সে কিন্তু এখনো বেঁচে আছে। কেমন করে জানলাম ভাবছিস, তাই না? আমি অনেক কিছুই জানি। সেদিন কিন্তু নিকিতা মারা যায়নি। ওই অসিবেটা তোকে বলেছে যে নিকিতা মারা গেছে, তাই তো? তাকে বলা হয়েছে নিকিতা মারা গেছে, বাট আমি জানি সে বেঁচে আছে। অবাক হচ্ছিস তাই না? অবাক হবি না বা কেন? এত বড় একটা সত্যি আজ প্রথম জানলি, তাই তো? হয়তো ভাবছিস আমিই বা কে। সময় হোক তুই নিজেই জানবি আমি কে। ওই সাইফ, ফারিয়াকে হসপিটালে নিয়ে যা, আমি চলে যাচ্ছি। লোকটা কথাগুলো বলে সামনের দিকে এগিয়ে যায়। দরজার কাছে গিয়ে নীলের দিকে একবার তাকায়। মাস্কের উপরে দেখা যাচ্ছে লোকটার মুচকি হাসি। নীলার আগন্তুক লোকটার দিকে চেয়ে আছে অবাক চোখে। লোকটার দরজা দিয়ে বের হয়ে আড়াল হয়ে যায়। নীল এখনো বিশ্বাস করতে পারছে না নিকিতা বেগম এখনো বেঁচে আছে। নীল সেই সব চিন্তা বাদ দিয়ে তার সামনে থাকা আগন্তুকের দিকে তাকালো, মুচকি হাসি সে। বেশ শান্ত কণ্ঠেই বলে, তুমি কে আমি জানি না, তোমার সাথে আমার কিসের শত্রুতা আছে তাও জানি না, তবুও তোমাকে আমার বেশ চেনা চেনা লাগছে। কে তুমি, বলবে? আগন্তুক কিছু না বলে মুচকি হাসে, নীলের দিকে তাকায়, বলে, আমি কে এতই জানার শখ তোমার? ওকে, ইচ্ছেটা পূরণ করছি। নীলের সামনে থাকা আগন্তুক এক টানে মুখ পরিহিত মাস্কটা খুলে ফেলে। আগন্তুক মেয়েটার দিকে নীল অবাক চোখে তাকায়। সে এরকম ভাবতেও পারেনি ও আসবে, কিন্তু ভার্সিটির শান্তশিষ্ট মেয়েটা তার সাথে এখানে বসে থাকা মেয়েটির কোনো মিল নেই। নীল আনমনেই বলে ওঠে, নীরা তুমি? নীরা মুচকি হাসে। নীল এখনো তাকিয়ে আছে নীরার দিকে। সে নীরাকে এখানে প্রত্যাশাই করেনি। তারপর অনেকের মাথার উপর দিয়ে যাবে এই পর্বটা। সবাইকে একটা কথাই বলি, মনোযোগ দিয়ে বাকি পর্বগুলো পড়বেন। ধন্যবাদ সবাইকে। দেখা হচ্ছে আগামীকাল লাস্ট পর্বতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন।